water everywhere, and all the birds did sing, water everywhere, nor any drop to drink. যে চারিদিকেই পানি আছে। জাহাজটা কি অল দ্য বোর্ডস ডিড সিঙ্ক, মানে কুঁচকে যাচ্ছে, মানে শুকিয়ে যাচ্ছে, এত পরিমাণে রোদ। ওয়াটার এভরিহোয়ার, চারিদিকেই পানি আছে, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, কিন্তু পান করার মতো এক ফোঁটাও পানি নেই। এটা হচ্ছে গতকাল বলে দিয়েছিলাম আইরনি, এবং কোন আইরনি? সিচুয়েশনাল আইরনি। হ্যাঁ, যেটা পরিস্থিতিগত, অবস্থানগত একটা যে আইরনি হবে, বিপরীত, বৈপরীত্য প্রকাশ করবে। তো ঠিক আছে, চলেন আমরা আজকে পরের পরের লাইনগুলো পড়ি। হ্যাঁ, আজকে চেষ্টা করব অনেকটা কমপ্লিট করে দেওয়ার, দেখা যাক কত দূর আমরা পারি। হ্যাঁ, সবকিছু ওকে, স্ক্রিনও দেখা যাচ্ছে, রেকর্ডও হচ্ছে, ঠিক আছে, আমাদের সবকিছুই আলহামদুলিল্লাহ ওকে। আচ্ছা, মাইক্রোফোনটা আমি অফ করে দিলাম। হ্যাঁ, মাঝে মধ্যে ডিস্টারবেন্স হয়। ওকে, তো চলেন আমরা পড়ি। হ্যাঁ, দ্য ভেরি ডিপ ডিড রোড ও ক্রেস্ট, দ্য ভেরি ডিপ ডিড রোড, যে এই যে ভেরি ডিপ মানে কি, যে গভীর, মানে এই যে গভীর যে সমুদ্র কি হয়ে গেল, মানে পচে গেল। রট রট মানে কি, মানে পচা একটা অবস্থা আমার একটা হয়ে গেল। ও খ্রিস্ট, হে খ্রিস্ট, হে জেসাস ক্রাইস্ট, তাকে তাকে বলতেছে। হ্যাঁ, যে বাতাসীন একটা অবস্থা সমুদ্র, এটা দুর্গন্ধময় একটা অবস্থা তৈরি হয়ে গেছে। এই যার কারণে এই যে আছে আমাদের যে অ্যানশিয়েন্ট মেরিনার, এখানে মানে সে ডাকতেছে ঈশ্বরকে করে, দ্যাট ইভার দিস শুড বি, যে এমনটা কখনো হতে পারে, এমন যে যে এমনটা কখনো হতে পারে, সে মানে দ্যাট ইভার দিস শুড বি, মানে আশ্চর্য রকম, আশ্চর্যবোধক চিহ্ন আছে এখানে, যে এমনটা কি কখনো হইতে পারে। সে বলতেছে, অ্যানশিয়েন্ট মেরিনার বলতেছে যে এমনটা কি কখনো হইতে পারে। ইয়ে স্লেমি থিংস ডিড ক্রল উইথ লেগস, হ্যাঁ, পিচ্ছিল সব অদ্ভুত প্রাণী পা দিয়ে হামাগুড়ি কি দিচ্ছিল। ক্রল উইথ লেগস মানে পা দিয়ে কি করতেছিল, এরা হামাগুড়ি দিচ্ছিল। আপন দা স্লিমি সি, সেই পিচ্ছিল আঠালো কিসের উপরে, সমুদ্রের ওপরে। আচ্ছা, এরপরে কি বলতেছে, অ্যাবাউট, অ্যাবাউট ইন রিয়েল, রিল আর রাউট, যে কি বলতেছে, যে অ্যাবাউট, অ্যাবাউট মানে কি, এটা চারদিকে হবে আর কি। ইন রিল অ্যান্ড রাউট, যে চক্রাকারে, একটা বিশৃঙ্খল ভাবে, অর্থাৎ চারিদিকে যে পরিবেশ এটা একরকম অস্থির, বিভ্রান্তিকর এমন একটা অবস্থা, এই রূপটাই নিয়েছে মূলত পরিবেশ এখন। দ্য ডেথ ফায়ার্স ডাউন্সড অ্যাট নাইট, যে রাতে এই যে ডেথ ফায়ার্স মানে কি, মৃত্যু আগুন, এটা নাচছিল, রাতের বেলা নাচছিল। অর্থাৎ মানে এখানে ডেথ ফায়ার্স দ্বারা তিনি মূলত এই যে সমুদ্র মানে হয়েছে, যে সমুদ্রে যে দেখা যাওয়া এক ধরনের যে বৈদ্যুতিক যে আলোটা, হ্যাঁ, এটাকে তিনি নির্দেশ করতেছেন, যা কিনা যে নাবিকরা এটা অমঙ্গলের লক্ষণ হিসেবে ধরে নেয়। মানে বিষয়টা হচ্ছে এমন, মানে এরকম অনেক সুপার ন্যাচারাল এলিমেন্টস থাকে সমুদ্রে। কি হয়, যে ডেথ ফায়ার এক ধরনের মানে বৈদ্যুতিক এক ধরনের আগুন দেখে ওরা। তারপরে বিভিন্ন কিছু দেখে না, ছায়া দেখে, এসব নানান কিছু। সুন্দরবনে যেমন আপনার হচ্ছে যে গল্প দাউন নাকি যেন একটা জায়গা বলে। তো এরকম একটা ভৌতিক বিভিন্ন জায়গা অনুযায়ী বিভিন্ন গল্প আছে। ঠিক তেমনি সমুদ্রে এই যে ডেথ ফায়ার, বৈদ্যুতিক যে একটা আলো দেখে, এইটা অশুভ লক্ষণ হিসেবে ধরা হয়। এবং দেখতেছে এই যে অ্যানশিয়েন্ট মেরিনার, যে এটা কি হচ্ছে, এই আগুনটা কি নাচছিল, অর্থাৎ এরকম করতেছিল, আলো আলো দিচ্ছিল, মোটামুটি কিরণ দিচ্ছিল। দ্য ওয়াটার লাইক এ উইচ অয়েলস, তো পানি, পানি কি ছিল, পানি একটা ডাইনির তেলের মতো হয়ে গিয়েছিল। অর্থাৎ সমুদ্রের যে পানি, এটাকে ডাইনির একটা তেলের সাথে তুলনা করতেছে, জাদুকরি বা বিষাক্ত তেলের সাথে, যেটা কিনা পান করা যাবে না, বা যেটা কোনো কাজের না, একদম জমে গেছে এমন একটা অবস্থা। মানে একটা যে পুরুত্ব, ঘনত্ব এটা বেড়ে গেছে। অয়েলটা কি একটু ঘন না, মানে অয়েলটা, পানি তো হাতে একটু শুকায় যায়, কিন্তু অয়েল তো শুকায় না ওইভাবে, অনেকক্ষণ থাকে। বিষয়টা এমন। বার্ন্ট গ্রিন অ্যান্ড ব্লু অ্যান্ড হোয়াইট, যে যা কি, যে বার্ন্ট গ্রিন মানে কি, যা সবুজ, অ্যান্ড ব্লু এবং হচ্ছে নীল, এবং কি সাদা রং নিয়ে জ্বলছিল। অর্থাৎ ওই যে আগুনটা, যে পচে যাওয়া যে পানিটা, পচে যাওয়া পানিতে যে রাসায়নিক যে প্রতিক্রিয়া কি হয়েছিল, বিভিন্ন রঙের যে আলো এটা দেখা যাচ্ছিল। তো যা এটা কি এই পরিবেশটাকে আরো বেশি রহস্যময় এবং গম্ভীর, নারকীয় করে তুলেছিল, পরিবেশটাকে আরো বেশি ভয়ানক করে তুলতেছে। কার জন্য? দা অ্যানশাইন্ট মেরিনারের জন্য। তো এরপরে কি বলতেছে, অ্যান্ড সাম ইন ড্রিমস অ্যাসুয়ার্ড ওয়ার অফ, অ্যান্ড এই যে এখানে কি বলতেছে, যে অ্যান্ড সাম অফ ড্রিমস অ্যাসুয়ার্ড
ওয়ার, এবং যে আমাদের মধ্যে কেউ কেউ কি স্বপ্নের মাধ্যমে এটা নিশ্চিত হলো অফ দ্যাট স্পিরিট, সেই আত্মা সম্পর্কে, দ্যাট প্লেগড আস সো, যে আমাদের এভাবে কি দিচ্ছে, কষ্ট দিচ্ছে। অর্থাৎ কিছু নাবিক স্বপ্ন দেখলো যে এই যে দুর্দশা, এটা প্রাকৃতিক নয়, বরং এটি একটা অদৃশ্য একটা আত্মা তাদেরকে কি দিচ্ছে, শাস্তি দিচ্ছে। কেন শাস্তি দিচ্ছে? কারণ ওই যে অ্যালবার্টাস পাখিকে তারা হত্যা করছে। তারা বলতে অ্যানশিয়েন্ট মেরিনে হত্যা করছে, এবং তারা স্বীকৃতি দিয়েছে অন্যান্য নাবিকেরা। আচ্ছা, এরপরে কি বলে, 9 fathom ডিপ হি হ্যাড ফলোড আস, যে 9 ফাদম, তো 1 ফাদম ইকুয়াল টু আপনার হচ্ছে 6 ফুট, তাহলে 9 ফাদম ইকুয়াল টু আপনার হচ্ছে যে 54 ফুট এমন হবে। তো 54 ফুট কি গভীর দিয়ে সে আমাদের অনুসরণ করে এসেছে এখানে, ফ্রম দ্য ল্যান্ড অফ মিস্ট অ্যান্ড স্নো, সেই কুয়াশা এবং বরফের দেশ থেকে, অর্থাৎ ওই যে পোলার অঞ্চল থেকে। হ্যাঁ, অর্থাৎ সেই যে পোলার স্পিরিট আলবাট্রস হত্যার প্রতিশোধ নিতে এই যে বরফের দেশ থেকে তাদের পিছু পিছু আসতেছে এমন মনে হচ্ছে। মানে অ্যানশাইন্ট মেরিনার তথা এখানে যারা মানে ওই জাহাজে যারা ছিল সবাই এটা একটা মানে ফিল করতেছে যে কি হচ্ছে, যে তাদেরকে ওই যে পোলার স্পিরিট যে আত্মাটা আছে, একটা এমন একটা আত্মা যে কিনা ওই যে অ্যালবার্টাস পাখি হত্যা করার জন্য প্রতিশোধ নিতে তাদের তাদের পিছু পিছু আসতেছে। এবং সেটা কত দূর দূরত্ব, 9 ফাদম 54 ফুট গভীর দিয়ে তাদেরকে অনুসরণ করতেছে। আচ্ছা, এরপরে কি বলে, আহ ওয়েল এ ডে হোয়াট ইভিল লুকস, যে ওয়েল এ ডে মানে কি, যে যে হায় কি দুর্ভাগ্য। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে তো নাকি? জি স্যার, জি শোনা ভাইয়া, যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। জি ভাইয়া, কিন্তু হ্যাঁ, কিন্তু মাইক্রোফোন ভাইয়া মাইক্রোফোন অফ রাখলে যদি সমস্যা হয় বলতে পারি না তো, আচ্ছা, আচ্ছা, ঠিক কোশ্চেন আছে। থাকে অনেক সময়। আচ্ছা, তাহলে আমি মাইক্রোফোন অনটাই রাখতেছি, আপনারা একটু সাইলেন্ট থাকেন। মানে কবিতাটা আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল, এই যে এইমাত্র বললেন যে অ্যালবাট্রসের দূরত্বটা, এটা একটু মিস করে গেছি নেটওয়ার্ক ইস্যুর জন্য, আরেকবার যদি বলতেন। অ্যালবার্টসের দূরত্ব না, মানে বিষয়টা হচ্ছে অ্যালবার্টসকে হত্যা করার কারণে 9 ফাদম, অর্থাৎ 1 ফাদম ইকুয়াল টু হচ্ছে আপনার 6 ফুট। হ্যাঁ, তো অর্থাৎ 54 ফুট গভীর দিয়ে, হ্যাঁ 54 ফুট গভীর দিয়ে ওই যে পোলার যে আত্মাটা সেইটা তাদেরকে ফলো করতেছে। আপনার হচ্ছে যে মেরিনারদের, কারণ সে প্রতিশোধ নিতে চায় ওই মেরিনারদের উপরে। তো এই জন্য মানে এমন একটা আত্মা, পোলার পোলার জগতের আত্মা হিসেবে উপস্থাপন করতেছে যে সে কিনা মানে প্রতিশোধ পরায়ণ হয়ে আছে এখন। কারণ প্রকৃতির একটা কিছুকে লঙ্ঘন করা হয়েছে, মানে প্রকৃতির কোনো কিছুকে মেরে ফেলা হয়েছে, যার কারণে এই প্রতিশোধটা প্রকৃতি নিচ্ছে, এবং ওইটা পোলার অঞ্চলে একটা আত্মা হিসেবে এখানে উপস্থাপন করা হয়েছে ওই বিষয়টাকে। আচ্ছা, এরপরে কি বলতেছে দেখেন, ওয়েল এ ডে হোয়াট ইভিল লুকস। আচ্ছা, যে হায় কি দুর্ভাগ্য, হায় কি দুর্ভাগ্য, যে কতটাই যে একটা মানে খারাপ দৃষ্টিতে দেখতেছিল, মানে একটা খারাপ অবস্থা। আই হ্যাড ফ্রম ওল্ড অ্যান্ড ইয়ং, যে এই যে যত সব শহরযাত্রী যারা ছিল সবাই আমার দিকে একটা ঘৃণা দৃষ্টিতে। এটা সম্পূর্ণ লাইনটা যদি একটু মিলাই তাহলে অরিজিনাল ইয়ার মিনিংটা আসবে, যে এটা যে ওয়েল এ ডে হোয়াট ইভিল লুকস হ্যাড আই ফ্রম ওল্ড অ্যান্ড ইয়ং, যে এই যে আমার সাথে যারা ছিল প্রত্যেকেই, মানে বৃদ্ধ থেকে শুরু করে ইয়ং পর্যন্ত সবাই মানে একটা খারাপ দৃষ্টিতে তাকাচ্ছিল। অর্থাৎ এই যে অ্যানশিয়েন্ট মেরিনারের যত সব সঙ্গী ছিল 200 সেলার্স, সবাই তার দিকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছিল, যারা বৃদ্ধ বা ইয়ং যারা ছিল সবাই। ইনস্টেড অফ দ্য ক্রস দ্য অ্যালবাট্রস অ্যাবাউট মাই নেক ওয়াজ হাং, অর্থাৎ কল মানে ক্রস, ওই যে জিসাস ক্রাইস্টের যে ক্রস, যিশু খ্রিস্টের যেটা মানে বহন করছিলেন, ওই ক্রসের পরিবর্তে, ক্রুশের পরিবর্তে মৃত অ্যালবার্টাস পাখিটাকে কি করা হইলো, আমার গলাতে কি করে দেওয়া হইলো, ঝুলিয়ে দেওয়া হইলো। হ্যাঁ, ঝুলিয়ে দেওয়া হইলো। আচ্ছা, ওয়াজ হাং। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে পার্ট 3 তে। তো এখানে কি বলতেছে দেখেন, দেয়ার পাস্ট এ উইল টাইম ইচ থ্রট, যে এক ক্লান্তিকর সময় পার হলো সেখানে। হ্যাঁ, প্রত্যেকের গলা, মানে প্রত্যেকের গলা একটা একটা অবসাদ, যন্ত্রণাময় যে একটা অবস্থান যেমন প্রকাশ পাচ্ছে প্রত্যেকের মধ্যে দিয়ে। ওয়াজ পার্সড অ্যান্ড গ্যাসড ইচ আই, প্রত্যেকের গলা কি হয়েছিল, ওয়াজ পার্স মানে কি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, অ্যান্ড গ্লাসড ইচ আই, এবং প্রত্যেকের চোখ একদম মানে ঠান্ডা নিষ্প্রভ এমন একটা অবস্থা হয়ে গেছিল, মানে স্থির হয়ে গিয়েছিল তৃষ্ণার কারণে, এমন একটা অবস্থা। আচ্ছা, এরপরে
উইরি টাইম, একটি ক্লান্তিকর সময়, একটা বড়ই ক্লান্তিকর সময়। হাউ গ্লেজড ইচ উইরি আই, যে কতটা ক্লান্ত দেখাচ্ছিল প্রত্যেকটা চোখকে, অর্থাৎ সবার চোখে মুখে এখন অসহায়ত্ব। হুম কি একটা অবস্থা, পানি নাই, খাবে কি, একটা কঠিন একটা অবস্থার মধ্যে আছে তারা, নাকি তো মারা যাবে বর্তমান যে অবস্থা। এরপরে কি বলতেছে, হোয়েন লুকিং ওয়েস্টওয়ার্ড আই বিহোল্ড, যখন আমি পশ্চিম দিকে তাকিয়ে দেখলাম, আই বিহোল্ড মানে তাকে দেখা আর কি, এ সামথিং ইন দ্য স্কাই, যে আকাশের কোণে অস্পষ্ট কোনো একটা কিছু, হ্যাঁ সে একটা দেখছে এমন। হুম তো ফার্স্ট ইট সিমড, প্রথম এটা মনে হলো এ লিটল স্পিক, যে একটা কি ক্ষুদ্র একটা বিন্দুর মতো, স্পিক মানে বিন্দু, অ্যান্ড দেন ইট সেমড এ মিস্ট, এরপর একটি একটা কুয়াশার মতো মনে হইলো। ইট মুভড অ্যান্ড টুক অ্যাট লাস্ট, এটা কেবলই নড়ছিল এবং অবশেষে গ্রহণ করলো, হ্যাঁ এবং টুক অ্যাট লাস্ট, এবং এটা অবশেষে গ্রহণ করলো। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে এটি একটা নির্দিষ্ট আকৃতি, আমি বুঝতে পারলাম, অর্থাৎ টুক অ্যাট লাস্ট, যে আমি অর্থাৎ এই যে অ্যানশাইন্ট মেইনার সে বুঝতে পারলো যে এটা একটা আকৃতি। হ্যাঁ এখানে উইস্ট যে ওয়ার্ডটা ব্যবহার করছে শুরুতে, যে উইস্ট মানে হচ্ছে এটা জানতে পারা বা বুঝতে পারা। হ্যাঁ যে আমি দেখছি এই মনে হচ্ছে যে খালি পাছাটা গলাইছি। এটাই তো সমস্যা, মাইক আমি বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, এ সার্টেন শেপ আই উইস্ট, যে এমন একটা, অ্যান্ড আই সি অ্যান্ড দেন আই সিমড এ মিস্ট। আচ্ছা, ইট মুভড অ্যান্ড টুক অ্যাট লাস্ট এ সার্টেন শেপ আই উইস্ট, যে একটা মানে নিশ্চিত একটা শেপ, একটা আকৃতি। হ্যাঁ আই উইস্ট কি, আমি এটা বুঝতে পারলাম। উইস্ট মানে এখানে জানতে পারা বা বুঝতে পারা। তো নাবিক নিশ্চিত হলেন যে ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা কাল্পনিক কিছু নয়, বরং বাস্তব কোনো কিছু, ওইটা একটা শেপ, একটা আকৃতি আছে। হ্যাঁ তো কিসের আকৃতি আছে কোন জিনিসটা, এ স্পেক, এ মিস্ট, এ শেপ, আই উইস্ট, একটি বিন্দু, একখণ্ড কুয়াশা, এ মিস্ট মানে কি একখণ্ড কুয়াশা, এ শেপ একটা আকৃতি, আই উইস্ট আমি বুঝতে পারলাম। আচ্ছা, অর্থাৎ সে বুঝতে পারতেছে কিছু একটা, প্রথমে বিন্দু ছিল দেখেন, তারপরে কিসের মতো, মিস্টের মতো মনে হইলো, যে কুয়াশার মতো, মানে আস্তে আস্তে বড় হচ্ছে। অর্থাৎ এই যে একটা জাহাজ তাদের দিকে আসতেছে, মানে কোনো কিছু একটা তাদের দিকে আসতেছে, এই জিনিসটা নাবিক বুঝতে পারতেছে, মানে এটা আস্তে আস্তে ক্রমশ কাছে আসতেছে এবং বড় হচ্ছে। অ্যান্ড স্টিল ইট নেয়ার্ড, এবং ধীরে ধীরে এটা কি হচ্ছিল, নিকটবর্তী হচ্ছিল, কাছে আসতেছিল। অ্যাজ ইফ ইট ডকড এ ওয়াটার স্প্রাইট, তো এটি যেন একটা জলের দানব বা অপদেবতা এমন একটা মনে হচ্ছে, স্বাভাবিক আঁকাবাঁকা ভাবে আসতেছে এমন, অস্বাভাবিক বা আঁকাবাঁকা এমন। ইট প্লান্ট অ্যান্ড বার্ড, যেটা কি করতেছিল, এটা ডুব দিচ্ছিল এবং দিক পরিবর্তন করে দ্রুত এগোচ্ছিল। এটা দিক পরিবর্তন করে দ্রুত এগোচ্ছিল কাদের দিকে, তাদের নিকটবর্তী কিন্তু হচ্ছিল। উইথ থ্রট আনসেটলাইকেল উইথ ব্ল্যাক লিভস বেকড, যে অতৃপ্ত একটা, উইথ থ্রট আনসেটলাইকেল, যে অতৃপ্ত গলা, উইথ ব্ল্যাক লিভস লিকড, বা অতৃপ্ত বা পুড়ে যাওয়া গলা, যে একটা একটা আবার হচ্ছে উইথ ব্ল্যাক লিভস বেকড, যে মানে পুড়ে যাওয়া ঠোঁট নিয়ে। অর্থাৎ তাদের যে আনস্লাকেন মানে হচ্ছে তৃষ্ণা মেটেনি এমন একটা অবস্থা, অর্থাৎ প্রখর রোদে তাদের যে একটা অবস্থা, তাদের ঠোঁট পুড়ে কালো হয়ে গিয়েছিল, এমন একটা অবস্থা হয়ে গেছিল, যে ব্ল্যাক লিভস বেকড। উই কুড নট লাফ নর ওয়েল, আমরা কি হাসতেও পারতেছিলাম না, ওয়েল মানে হচ্ছে কাদা, আমরা কাঁদতেও পারতেছিলাম না, এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল। থ্রু ইউটার ড্রট অল ডাম্প উই স্টুড, যে চরম তৃষ্ণায় আমাদের সবাই কি হয়ে গিয়েছিল, বোবা হয়ে দাঁড়িয়ে গেছিলাম। ওই যে অল ডাম্পড মানে সবাই বোবা হয়ে দাঁড়িয়ে রইলাম। আই বিট মাই আর্ম, আই সাকড দ্য ব্লাড, আমি আমার আর্মে কামড় দিলাম এবং আমি আমার রক্ত চুষে নিলাম, মানে গলাটা ভিজানোর জন্য। যে অন্তত সাহায্য, যদি একটু চিৎকার করতে পারে তাও তো সাহায্য পাবে। সে কি করলো, মানে এটা একটা অন্যতম একটা ভয়ঙ্কর দৃশ্য। দেখেন সে কি করলো, এতটাই তৃষ্ণার্ত হয়ে গিয়েছিল। আই বিট মাই আর্ম, আমি আমার নিজের আর্মে কি করলাম, কামড় দিলাম। আই সাক দ্য ব্লাড, আমি আমার নিজের রক্তই কি করলাম, চুষে নিলাম। রক্ত চুষে ফেলতেছে, এমন একটা অবস্থা। আচ্ছা, অর্থাৎ নাবিক নিজের রক্ত চুষেই নিজের গলাটা একটু ভিজাচ্ছে, কঠিন একটা অবস্থা চলতেছে। অ্যান্ড ক্রাইড এ সেইল, এবং কি করলাম, এবং চিৎকার করলাম, পাল, অর্থাৎ দূরে একটা জাহাজ দেখতে পেয়ে তিনি প্রাণপণ শক্তিতে, মানে যেসব জাতি আছে তাদেরকে কি করতেছে, মানে সতর্ক করতেছে যে সেখানে একটা জাহাজ আসতেছে, মানে সবাইকে বলার চেষ্টা করতেছে। আচ্ছা,
এরপরে কি বলতেছে, উইথ থ্রটস আনস্লাইকেন্ড, উইথ ব্ল্যাক লিপস বেকড, যে অতৃপ্ত গলা ও পুড়ে যাওয়া কি কালো ঠোঁট নিয়ে, এজেপ্ট দে হার্ড মি কল, হ্যাঁ করে মানে হা করে, মুখ হা করে তারা আমার ডাক শুনলো। এজেপ্ট মানে হচ্ছে বিস্ময়ে বা তৃষ্ণায় একদম অবস্থা খারাপ, এমন একটা অবস্থায় তারা তার দিকে চেয়ে দেখলো। গ্রামার্সি দে ফর জয় ডিড গ্রেইন, ঈশ্বরকে গ্রামার্সি মানে কি, ঈশ্বরকে ধন্যবাদ, মার্সি হ্যাঁ মানে ধন্যবাদ, ঈশ্বরকে ধন্যবাদ, গ্রামার্সি মানে হচ্ছে ঈশ্বরকে ধন্যবাদ, দে ফর জয় ডিড গ্রেইন, যে তারা আনন্দে কি দাঁত বের করে হাসলো, গ্রেইন মানে কি দাঁত বের করে হাসলো, অর্থাৎ তারা জাহাজে মানে মৃত্যুর মুখ থেকে একটা জাহাজ দেখা মানে কি অবশ্যই এটা অনেক বিশাল একটা পাওয়া। তো ওই জিনিসটার যার কারণে সবাই একটু হেসে উঠলো। অ্যান্ড অল অ্যাট ওয়ান্স, এবং কি হইলো হঠাৎ মানে সবাই, দেয়ার ব্রেথ ড্রিউ, যে একটা মানে বুক বুক ভরা একটা শ্বাস নিল, অ্যাজ দে আর ড্রিঙ্কিং ওয়াল, যেন তারা কি সবাই বাতাস পান করতেছে, এমন একটা অবস্থা, মানে তারা এতটাই তৃষ্ণার্ত ছিল যে মনে হচ্ছিল যে মুখ খুলে তারা শীতল যে বাতাসটা এটা পানির মতো একটা মানে গোগরাচ্ছে, মানে গোগ্রাসে তারা গিলতে শুরু করতেছিল, এমন একটা অবস্থা তৈরি হয়েছিল। আচ্ছা, এরপরে কি বলতেছে, সি সি আই ক্রাইড, শি টেক্স নো মোর, যে সি সি দেখো দেখো, আই ক্রাইড আমি কি চিৎকার করলাম, শি টেক্স নো মোর, সে আর আঁকা বাঁকা পথে চলছে না, মানে কি জাহাজটা এখন সোজা দিকে আসতেছে, তাদের দিকে সোজা হয়ে আসতেছে। হাইদার টু ওয়ার্ক আস উইল, যে আমাদের কি আমাদেরকে বাঁচাতে আসতেছে এদিকে জাহাজটা আমাদেরকে, ওয়েল মানে হচ্ছে উইল মানে WILL এর পরিবর্তে এটা এখন এই উইলটা হয় WEAL, মানে হচ্ছে কল্যাণ বা মুক্তি, এটা আর্কাইক ফর্ম, মধ্যযুগে বানান। তো এর মানে হচ্ছে আমাদেরকে কি বাঁচাতে আসতেছে কিছু একটা। উইদাউট এ ব্রিজ, উইদাউট এ টাইড, কোনো বাতাস ছাড়া, ব্রিজ মানে বাতাস, অ্যান্ড মানে কি জোয়ার ছাড়া, টাইড মানে হচ্ছে স্রোত, জোয়ার ছাড়াই কোনো কিছু একটা আমাদের দিকে আসতেছে, আমাদেরকে বাঁচাতে আসতেছে। শি স্টেডিড উইথ আপরাইট নেল, সে একদম স্থিরভাবে তার মেরুদণ্ড সোজা রেখে কি করতেছে, এগিয়ে আসতেছে, আমাদের দিকে আসতেছে, অর্থাৎ জাহাজটা শুরুতেই আঁকা বাঁকা হয়ে আসতেছিল, বাট এখন আর আঁকা বাঁকা না, একদম কি হয়ে আসতেছে, সোজা হয়েই তাদের দিকে আসতেছে। আচ্ছা, এরপরে কি বলতেছে দেখেন, দ্য ওয়েস্টার্ন ওয়েভ ওয়াজ অল এ ফ্লেম, যে পশ্চিমের যে সমুদ্রের যে ঢেউগুলো এগুলো যেন আগুনের শিখার মতো জ্বলতেছিল, অর্থাৎ সূর্যের যে লাল আলো সমুদ্রের পানিকে এটা আগুনের মতো দেখাচ্ছিল, এটা একটা আরো বেশি ভীতিকর একটা অবস্থা। দ্য ডে ওয়াজ ওয়েল নাই ডান, যে দিনটি প্রায় কি শেষ হয়ে এসেছিল, অলমোস্ট আপন দ্য ওয়েস্টার্ন ওয়েভ, যে বিশাল যে ওয়েস্টার্ন ওয়েভ রেস্টেড দ্য বোর্ড ব্রাইট সান, যে বিশাল যে সূর্যটি প্রায় পশ্চিমের যে ঢেউয়ের উপর প্রায় বিশ্রাম নিচ্ছিল, অর্থাৎ প্রায় অস্ত যাচ্ছিল, অর্থাৎ সূর্য ঠিক মানে বলা যায় যে দিগন্ত রেখার ঠিক উপরে অবস্থান করতেছিল, প্রায় একদম শেষ প্রান্তে। হোয়েন দ্য স্ট্রেঞ্জ শেপ ড্রপ সাডেনলি, ঠিক তখনই একটা অদ্ভুত আকৃতি মানে দেখা দেখা মিললো আর কি, betwixt us and the sun, যে আমাদের এবং সূর্যের মাঝখানে চলে আসলো, অর্থাৎ তাদের এবং সূর্যের মাঝখানে একটা অদ্ভুত কোনো কিছু চলে আসলো, অর্থাৎ এই যে রহস্যময় যে জাহাজটা সেটা চলে আসলো। তো and straight the sun was flecked with birds, এবং সরাসরি সূর্যটি যেন কি যে জেলখানার গারদের মতো ঢাকা পড়ে গেল, জেলখানার যে গারদটা এখানে সূর্য আলো তো পড়ে না, বিশাল দেয়াল গারদ জেল, তো এর মাধ্যমে যেমন সূর্যের আলো অল্পতেই যেমন অস্ত চলে যায়, ঠিক তেমনি ওই রকমই মনে হলো যে ইনস্ট্যান্ট সূর্য অস্ত চলে গেল। আচ্ছা, হেভেন্স মাদার সেন্ট আস গ্রেস, যে এই যে হেভেন্স মাদার মানে কি স্বর্গের মাতা, সেন্ট আস গ্রেস আমাদের উপর কৃপা করুন, স্বর্গের মাতাকে মানে খ্রিস্টিয়ান রিলিজিয়াস বিলিফ অনুযায়ী সে হচ্ছে ভার্জিন ম্যারি, হ্যাঁ অর্থাৎ ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম। তো এখানে খ্রিস্টানরা তাকে বলতেছে যে প্রার্থনা করতেছে যে স্বর্গের মাতা আমাদের কৃপা করুন, আমাদেরকে রক্ষা করুন, মানে কি জাস্ট খ্রিস্টের মাতা আপনি আমাদেরকে রক্ষা করুন, তার কাছে সাহায্য চাচ্ছে। আচ্ছা, অ্যাজ ইফ যেন থ্রু এ ডাঙ্কিয়ন গ্রেট হি পেয়ার্ড উইথ বোর্ড অ্যান্ড বার্নিং ফেস, যেন কোনো এক কারারক্ষের বা মানে গারদে ওপার থেকে সে কি করতেছে উকি দিচ্ছে তার বিশাল একটা জ্বলন্ত মুখ নিয়ে, মানে বিষয়টা হচ্ছে
এই যে ডানকিয়ন গেট মানে হচ্ছে অন্ধকার কারারক্ষের যে লোহার খাঁচা সেইটা, এবং সূর্যের এই যে বন্দি একটা অবস্থা, এটা নাবিকদের আরো অসহায়ত্ব প্রকাশ করতেছে। মনে হচ্ছে যে এটা, এই যে জাহাজটা যে আসলো, একটা কঙ্কালসার জাহাজ, প্যান্থম শিপ যাকে ভুতুড়ে জাহাজ বলা হচ্ছে, এটা কঙ্কালসার জাহাজটা তাদের মধ্যে চলে আসলো, তাদের এবং সূর্যের মধ্যে, এবং এটা অনেক বেশি লাল রক্তিম একটা অবস্থা ছিল। মনে হচ্ছিল যে একটা আগুন, আগুন বরাবর জ্বলন্ত মুখ নিয়ে চলে এসেছে তাদের মধ্যে, সূর্য এবং এই সেলর্সদের মধ্যে। আলাস, হায়, দ্য আই অ্যান্ড মাই হার্ট বিট লাউড, যদিও আমি, থট আই অর্থাৎ আমি ভাবলাম, অ্যান্ড মাই হার্ট বিট লাউড, এবং আমার হৃৎপিণ্ড জোরে জোরে কি করতে লাগলো, কাঁপতে লাগলো। হার্ট বিট লাউড মানে জোরে জোরে কাঁপতে লাগলো, আমার হার্টবিট জোরে জোরে হচ্ছিল। হাউ ফাস্ট শি নিয়ার্স অ্যান্ড নিয়ার্স, কত দ্রুত সেটি আমাদের কাছে আসছে, মানে ওই যে জাহাজটা খুব অস্বাভাবিক গতিতে, খুব দ্রুত, বাতাস নাই, স্রোত নাই, কোনো কিছু নাই, জাহাজটা খুব দ্রুত তাদের কাছে চলে আসলো, সেলর্সদের কাছে। আর দোস হার শেলস অ্যাট দ্য গ্ল্যান্স ইন দ্য সান, যে আর দোস, যে ওগুলো কি তার জাহাজের পাল বা সূর্যের যে আলোয় যে ঝিলিক দিচ্ছে, অর্থাৎ জাহাজের পালের যে অদ্ভুত অবস্থাটা নাবিক লক্ষ্য করতেছে। লাইক রেস্টলেস গোসামার্স, অর্থাৎ যে অস্থির একটা মাকড়সা জালের মতো। অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন যে পালের যে কাপড়গুলো এটা এতটাই জরাজীর্ণ এবং পাতলা, সেগুলোকে কি মাকড়সার যে জাল এগুলো মনে হচ্ছিল। এটা যার কারণে এটা হচ্ছে একটা প্রেতাত্মার জাহাজ। বিষয়টা হচ্ছে এমন এমন একটাই সিম্বলস এখানে মূলত রিপ্রেজেন্ট করতেছে, বা এই জিনিসটা বোঝাচ্ছে যে আসলে বিষয়টা আরো বেশি ভৌতিক হচ্ছে। জাহাজের পালটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা প্যান্থম শিপ বা স্পেক্ট্রার শিপ যাকে বলা হয়। হ্যাঁ, আচ্ছা, এরপর কি বলতেছে, আর দোস reefs through which the sun did peer as the a great, অর্থাৎ ওগুলো কি জাহাজের যে পাজর, দ্য রিফস অফ দ্য সান, অর্থাৎ ওগুলো হচ্ছে মানে যেগুলো কি জাহাজের পাজর বা কাঠামো, যার ভেতর দিয়ে কি সূর্য কি করতেছে, উকি দিচ্ছে, যেন ওই যে লোহার খাঁচা বা গারদের ওপার থেকে, এমন একটা অবস্থা। অর্থাৎ এই যে আগন্তুক যে জাহাজটা হঠাৎ করে যে স্কেলিটন শিপ, কঙ্কালসার যে জাহাজটা যে আসলো, ওগুলোর তক্তাগুলো প্রায় পচে যাওয়ার মতো অবস্থা, হাড়ের মতো কোনো রকম অবশিষ্ট আছে, যার ভেতর দিয়ে সূর্যের আলো দেখা যাচ্ছে, এমন একটা অবস্থা, ফাঁকা ফাঁকা। অ্যান্ড ইজ দ্যাট উইমেন অল হার ক্রিউ, এবং নারী, এবং ওই যে ওই নারীটা কি তার মানে, এবং ওই নারী কি জাহাজের একমাত্র ক্রু, মানে একমাত্র ক্রু, যে একটা নারী ছিল যে কিনা লাইফ ইন ডেথ যাকে বলা হচ্ছে, সেই কি জাহাজের একমাত্র ক্রু, এটা প্রশ্নটা করতেছে আমাদের অ্যানশিয়েন্ট মেইনার। ইজ দ্যাট এ ডেথ, ওটা কি মৃত্যু? আর অ্যান্ড আর দেয়ার ট্রু, আর তারা কি দুইজন, অর্থাৎ এই জাহাজের দুইটা মানে ছিল, দুইজন ছিল এই জাহাজে উপস্থিত, একটা হচ্ছে ডেথ আর একটা হচ্ছে লাইফ ইন ডেথ। তো ডেথ 200 সেলর্স, মানে এরা ডাইস খেলে, বিষয়টা হচ্ছে এমন, এরা ডাইস খেলে, এবং এরা এই যে সেলর্স, 200 সেলর্স এবং অ্যানশিয়েন্ট মেইনার, এদের জীবন নিয়ে তারা বাজি ধরে। হ্যাঁ, তো এরা ডাইস খেলে ডেথ জিতে দেয় হচ্ছে 200 সেলর্সের জীবন, যার কারণে সবাই মারা যায়, আর হচ্ছে এই লাইফ ইন ডেথ জিতে নেয় হচ্ছে এই অ্যানশিয়েন্ট মেইনারকে, যার কারণে অ্যানশিয়েন্ট মেইনার জীবিত থাকে। আচ্ছা, তো কি বলতেছে, ইজ আর অ্যান্ড আর দেয়ার টু, এবং তারা কি দুইজন আছে, অর্থাৎ এখানে জাহাজের যে আরোহী, এরা স্বয়ং মৃত্যুকে একটা কঙ্কাল মূর্তি হিসেবে দেখা যাচ্ছে। ইজ ডেথ দ্যাট উইমেন্স মেট, আর মৃত্যু কি ওই নারীর সঙ্গী, এভাবে বলতেছে এখানে মৃত্যু লাইফ ইন ডেথ, অর্থাৎ ওই যে নারী, এই যে হচ্ছে সঙ্গী হিসেবে উপস্থাপন করতেছে। এবার ওই নারী সম্পর্কে একটু বলবে আর কি, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সম্পর্কে, অর্থাৎ লাইফ ইন ডেথ সম্পর্কে। আচ্ছা, তো কি বলতেছে দেখেন, হার লিপস ওয়ার রেড, তার যে লিপস এটা ছিল হচ্ছে লাল, হার লক্স তার চুলগুলো ওয়ার ফ্রি ছিল একদম বাঁধনহারা, হার লিপস ওয়ার রেড এটা মনে রাখেন, তার চুলটা ছিল হচ্ছে লাল। হ্যাঁ, লক্স ওয়ার ফ্রি এটা দরকার নেই, লক্স চুলের গোছা ছিল হচ্ছে ফ্রি, একদম মুক্ত। তারপরে কি বলতেছে, হার লুকস আর ইয়েলো অ্যাজ গ্রিন, এবং সরি, হার লুকস আর ফ্রি, এবং তার যে চাহনি এটা ছিল হচ্ছে ফ্রি, অ্যান্ড লক্স আর ইয়েলো অ্যাজ গোল্ড, অর্থাৎ মানে মানে গোল্ড বলতে সোনালি আর কি, মানে সোনালি কিছুটা সোনার মতো হলুদ আর কি, এমন সোনার মতো হলুদ, তার চুলগুলো ছিল সোনার মতো হলুদ, এমন একটা অবস্থা। হার স্কিন ওয়াজ অ্যাজ হোয়াইট অ্যাজ লিপ্রোসি, যে তার যে গায়ের চামড়া এটা ছিল কুষ্ঠ রোগীর গায়ের চামড়ার মতো সাদা, একদম ধবধবে সাদা, মানে ভূতের যেমন হবে এমন একটা অবস্থা,
ওই রকমই সাদা। আচ্ছা, সরি ফর দ্য প্রবলেম। আচ্ছা, এরপর কি বলতেছে, দ্য নাইট মেয়ার লাইফ ইন ডেথ ওয়াজ শি, যে তিনি ছিলেন যে কি একটা দুঃখময়, মৃত্যুর মাঝে জীবন, যে লাইফ ইন ডেথ ওয়াজ শি, সে ছিল। তো হু টেক্স ম্যানস ব্লাড উইথ কোল্ড, যিনি মানুষের রক্তকে ঠান্ডায় জমাট বাঁধিয়ে দেন। অর্থাৎ তাকে দেখলেই আতঙ্কে মানুষের রক্ত একদম হিম হয়ে আসে, ঠান্ডা হয়ে আসে, এমন একটা অবস্থা। এরপরে কি বলতেছে, দ্য নেকেড হাল্ক অ্যালংসাইড কেম, সেই কঙ্কালসার জাহাজটা, নেকেড হাল্ক মানে হচ্ছে কঙ্কালসার যে জাহাজ, সেটা আমাদের জাহাজের পাশে এসে দাঁড়ালো। অ্যান্ড দ্য টুয়াইন ওয়ার ক্যাস্টিং ডাইস, এবং তারা কি করতে লাগলো, যারা জোড়া, ওই যে টুয়াইন মানে কি, তারা হচ্ছে দুইজন, ওই যে জোড়া মৃত্যু এবং লাইফ ইন ডেথ, তারা পাশা খেলছিল। দ্য গেম ইজ ডান, খেলা শেষ হয়ে গেল। আই হ্যাভ ওন, আমি জিতেছি। আই হ্যাভ ওন, আমি জিতেছি। হোয়াট শি, সে কি করলো, সে বলল। অ্যান্ড রেসাল ট্রেস, এবং 3বার কি দিল, শীষ দিল। অর্থাৎ লাইফ ইন ডেথ পাশা খেলায় এই যে প্রাচীন যে নাবিক, অ্যানশিয়েন্ট মেরিনার, তার আত্মাকে জিতে নিছে। এর মানে হচ্ছে নাবিক মরতে পারবে না, লাইফ ইন ডেথ মানে মৃত্যু মাঝে জীবন, যার কারণে সে বেঁচে গেছে। তাকে বেঁচে থেকে এখন কি এর প্রায়শ্চিত্ত করতে হবে। হ্যাঁ, অন্যদিকে মৃত্যু যে ছিল ডেথ, সে বাকি যে 200 জন, এই 200 জন নাবিককে কি করে, সে জিতে নেয়। হ্যাঁ, আচ্ছা, তো এরপরে কি বলতেছে দেখেন, যে এখানে সান রিম ডিপস অ্যান্ড দ্য স্টার্স রাশ আউট, যে দ্য সান অর্থাৎ সানস রিমস ডিপ অ্যান্ড দ্য স্টার্স রাশ আউট, যে সূর্যের যে কিনারা, মানে সূর্য প্রায় ডুবে গেল, তারাগুলো খুব দ্রুত কি হলো, দ্য স্টার্স রাশ আউট মানে কি, বেরিয়ে আসলো। অর্থাৎ এই যে মন্ডলীয় অঞ্চল এখন চলে গেছে ওখানে, তো ওইখানে গোধূলি খুব সংক্ষিপ্ত হয়, হ্যাঁ, গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে, এবং সূর্য ডুবার সাথে সাথে আকাশে তারা দেখা যায়, সন্ধ্যার আকাশেই তারা জ্বলে ওঠে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে। কিন্তু ওখানে কিন্তু চলে গেছে। অ্যাট ওয়ান স্ট্রাইড কামস দ্য ডার্ক, এবং হঠাৎ করে অন্ধকার নেমে এলো খুব দ্রুত, রাত গোধূলি শেষ হয়ে রাত নেমে এসেছে। উইথ ফার হার্ড হুইসপার ওভার দ্য সি, সমুদ্রের বুকে ভেসে আসা ফিসফিস কিসের সাথে, শব্দের সাথে। হুইসপার মানে কি, ফিসফিস শব্দ। অফশোট দ্য স্পেক্টার বার্ড, সেই যে প্রেতাত্মা জাহাজটি দ্রুতই কি হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। অর্থাৎ এই স্পেক্টার শিপ বা ফ্যান্টম শিপ আমরা যাই বলি না কেন, সেই জাহাজটাও কি হয়ে গেল, আস্তে আস্তে রাত নামার সাথে সাথে জাহাজটাও অদৃশ্য হয়ে গেল। উই লিসেন্ড অ্যান্ড লুকড সাইডওয়েজ আপ, যে আমরা কান পেতে শুনলাম, আড়ষ্ট চোখে উপরের দিকে তাকালাম, মানে আমার একটা অবস্থা। সাইডওয়েজ আপ মানে কি, যে উপরের দিকে তাকালাম। ফেয়ার এট মাই হার্ট অ্যাস অ্যাট এ কাপ মাই লাইফস ব্লাড সেম টু সিপ, যে আমার হৃদয়ের যে ভয়, আমার হৃদয়ে ভয়টা একদম জেঁকে বসলো। আমার মনে হলো কোন যে একটা মানে পানপাত্র থেকে কেউ আমার জীবন রক্ত চুষে নিচ্ছে, মানে তার রক্তটা চুষে নিচ্ছে, এমন একটা অবস্থা। মানে সে একদম, মানে তার শক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে, ফিজিক্যাল কন্ডিশন একদম খারাপ, মনে হচ্ছে তার শরীর থেকে রক্ত শুষে নিচ্ছে। মানুষের শরীর থেকে রক্ত বের করে নিলে যেমন দুর্বল হয়ে যায়, ওই নাবিকেরও তাই মনে হচ্ছে। এই জন্য সে বলতেছে যে মাই লাইফস ব্লাড সিমস টু সিপ, মনে হচ্ছে আমার জীবনের রক্ত মনে হচ্ছে কি চুষে নিচ্ছে, চলে যাচ্ছে। দ্য স্টার্স ওয়ার ড্রিম, যে এই যে ইয়েটা ছিল, তারাগুলো এটা ম্লান হয়ে ছিল। অ্যান্ড থিক দ্য নাইট, এবং রাত ছিল একদম মানে অন্ধকার, একটা এমন একটা অবস্থা, একদম অন্ধকার কুয়াশাচ্ছন্ন, একদম দম বন্ধ করা একটা অবস্থা তখন বিরাজ করতেছিল। দ্য স্টেয়ার্সম্যান স্পেস বাই হিজ ল্যাম্প গ্লিমসড হোয়াইট, যে এই যে ল্যাম্পস গ্লিম হোয়াইট মানে কি, যে লণ্ঠনের, অর্থাৎ এই যে যে হারিকেন যাকে বলে, হারিকেনের আলোয় জাহাজের যে চালক, তার মুখটা কি একদম ফ্যাকাশে দেখাচ্ছিল, একদম ফ্যাকাশে। আচ্ছা, ফ্রম দ্য শেলস দ্য ডিউ ডিপ ডিড স্ট্রিপ, যে এই যে ফ্রম দ্য শেলস মানে কি, যে জাহাজের যে শেল, পাল থেকে দ্য ডিউ ডিপ ড্রিপ, যে শিশুর বিন্দু, একটা ডিপ ডিপ মানে কি, টিপ টিপ করে পড়া, টিপ টিপ করে পড়তেছিল। আচ্ছা, এরপর কি বলতেছে, টিল ক্লম্ব অ্যাবভ দ্য ইস্টার্ন বার, যে দ্য হর্নড মুন উইথ
ওয়ান ব্রাইট স্টার, যে যতক্ষণ না পর্যন্ত, যে টিল ক্লম্প অ্যাবভ দ্য ইস্টার্ন বার, যে যতক্ষণ না পর্যন্ত পূর্ব দিগন্তের আবার উদিত হলো, ওপরে উদিত হলো সেই কি, দ্য হর্ন মুন, সেই সিংহের মতো বাঁকা, উইথ ওয়ান ব্রাইট স্টার, যার সাথে ছিল একটু উজ্জ্বল নক্ষত্র। অর্থাৎ যে হর্ন মুন এটা হচ্ছে একটা বাঁকা, বাঁকা আকাশে মানে চাঁদের দিকে ইঙ্গিত করতেছে। ক্লম্পড মানে হচ্ছে হলো আপনার হচ্ছে ক্লাইম্ট বা প্রাচীন একটা রূপ, এমন এটা বাঁকা সিংহের মতো মনে হচ্ছিল। উইথিন দ্য নেদার ট্রিপ, যে নিচের কোণের ঠিক ভেতরে, অর্থাৎ চাঁদের যে বাঁকা অংশের ভেতরে নক্ষত্রের যে অবস্থানকে নাবিকরা কি মনে করতেছিল, একটা চরম একটা অশুভ লক্ষণ বলে মনে করতেছিল। যত লক্ষণ আসতেছে সবই কি আসতেছে, খারাপ, একদম খারাপ সব লক্ষণ, কোনোটাই ভালো কিছু আসতেছে না, সবই খারাপ। অনেকটা অবস্থা। ওয়ান আফটার ওয়ান, একের পর এক, বাই দ্য স্টার ডকড মুন, যে নক্ষত্রগুলো চাঁদের আলোর নিচে কি হয়ে যাচ্ছিল, টু কুইক ফর গ্রোন অর শাই, মানে আর্তনাদ বা দীর্ঘশ্বাস ফেলার সময়টুকু না দিয়েই দ্রুত, অর্থাৎ মৃত্যু এত আকস্মিকভাবে আসলো যে নাবিকরা, এই যে নাবিকেরা কোনো ছাড়া, মানে কোন চিৎকার ছাড়াই, মানে এমন একটা অবস্থা যে শুরু হয়ে গেছিল যে নাবিক ব্যথা চিৎকার করার সুযোগটুকু পাচ্ছিল না, মৃত্যু মিছিল তৈরি হয়ে গেছিল। এই যে এখানে বলতেছে ওয়ান আফটার ওয়ান বাই দ্য স্টার ডকড মুন, যে একের পর এক সেই যে নক্ষত্র চাঁদের আলোর নিচে, অর্থাৎ চাঁদের আলোর নিচে কি হতেছিল, টু কুইক ফর গ্রোন অর শাই, যে নাবিকরা মারা যাচ্ছিল, মানে পড়তেছিল আর মরতেছিল, পড়তেছিল আর মরতেছিল, কোনো সাউন্ড ছাড়া, কোনো গ্রোন করারও সময় ছিল না, এমন একটা অবস্থা। ইচ টার্ন হিজ ফেস উইথ এ ঘ্যাস্টলি প্যাং, যে প্রত্যেককে তার যে ভয়াবহ যে যন্ত্রণার দিকে মুখ ফেরালো, অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্তে প্রত্যেকের মুখ একটা অবর্ণনীয় একটা যে ছাপ, যে একটা কষ্টের যে ছাপ, সেই জিনিসটা ফুটে উঠলো প্রত্যেকটা নাবিকের মুখেই। আচ্ছা, অ্যান্ড কার্সড মি উইথ হিজ আই, এবং উইথ হিজ আই, এবং তার যে চোখ দিয়ে, এটা দিয়ে আমাকে অভিশাপ দিল। অর্থাৎ কোনো কথা না বললেও তাদের যে স্থির চোখ, যে নাবিকরা 200 সেলর্স ছিল, মৃত্যু শীতল চাউনি দিয়ে তারা একদম মৃত্যুর মতো জমে যাওয়া চোখ দিয়ে তারা এই যে ইয়েকে অভিশাপ দিচ্ছিল, অ্যানশিয়েন্ট মেরিনারকে, যে এই সবকিছুর পিছনে অ্যানশিয়েন্ট মেরিনারই দায়ী, কারণ ওই যে অ্যালবার্টাসকে হত্যা করছে উইদাউট এনি রিজন। এই বিষয়টা হচ্ছিল। 4 times 50 লিভিং ম্যান, যে প্রায় 4 টাইমস মানে কি 4 গুণ 50, অর্থাৎ 4 times 50, অর্থাৎ কি যে 4 গুণ 50 মানে কি, অর্থাৎ 200 জন লিভিং ম্যান, জ্যান্ত মানুষ। অ্যান্ড আই হিয়ার্ড নো শাই নর গ্রোন, এবং আমি কোনো মানে দীর্ঘশ্বাস বা আর্তনাদ শুনলাম না, অর্থাৎ পড়লো আর মরলো। 4 times 50 মানে কি 200 জন, এই যে মানুষ, 200 জন সেলার, 200 সেলার্স, তাহলে কতজন সেলার্স, টোটাল হচ্ছে 200 জন। আর অ্যানশিয়েন্ট মেরিনার ছিল সহ ছিল হচ্ছে 201 জন, এটা মনে রাখবেন। হ্যাঁ, তো তারা পড়লো আর মরে গেল উইদাউট এনি শাই অর গ্রোন, দীর্ঘশ্বাস অথবা আর্তনাদ ছাড়াই। উইথ হেভি থাম লাইফলেস লাম্প, আচ্ছা, একটা উইথ হেভি থাম মানে কি ভারী পতনের শব্দের সাথে একটা মানে পড়লো তখন একটা শব্দ হইলো, এ লাইফলেস লাম্প, একটা প্রাণহীন পিণ্ড হয়ে, লাম্প মানে হচ্ছে একটা পিণ্ড, মানে একটা মাংসের একটা পিণ্ডর মতো ধপ করে পড়ে গেল, এমন শব্দ হইল। দে ড্রপড ডাউন ওয়ান বাই ওয়ান, তার একের পর এক লুটিয়ে পড়লো জাহাজের ডেকের উপরে, লুটিয়ে পড়লো, পড়ে গেল আর মরে গেল, এমন একটা অবস্থা। এরপরে কি বলতেছে, সোল ডিড ফ্রম দেয়ার বডিজ ফ্লাই, যে তাদের যে শরীর থেকে আত্মাগুলো কি হয়ে গেল, উড়ে গেল। দে ফ্লিড টু ব্লিস অর ও, তারা কি গেল, তারা কেউ স্বর্গের দিকে গেল, ব্লিস মানে কি আছে মানে আশীর্বাদের দিকে, অ্যান্ড ও মানে কি দুঃখের দিকে, মানে কি কেউ গেল স্বর্গের দিকে, কেউ গেল নরকের দিকে, উড়ে চলে গেল। আচ্ছা, অ্যান্ড এভরি সোল ইট পাস্ট বাই মি, এবং প্রত্যেকটা আত্মা আমার পাশ দিয়ে চলে গেল। অর্থাৎ এই যে 200 জন যে নাবিকের আত্মা, প্রত্যেকটা আত্মা এই অ্যানশিয়েন্ট মেরিনারে মনে হলো তার পাশ দিয়ে চলে গেছে, তাকে পাশ কাটিয়ে। আচ্ছা, লাইক দ্য হুইজ অফ মাই ক্রসবো, ঠিক আমার সেই ক্রসবোর তীরের শোষ শব্দের মতো, মানে সাত করে চলে গেল ওইরকম। ক্রসবো যেমন ছুড়লে যেমন দ্রুত স্পিডে চলে যায় শোষ করে, ঠিক তেমনি ওই 200 সেলর্সের যে আত্মা, কোনোটা গেল স্বর্গের দিকে ব্লিসের দিকে, কোনোটা গেল ও অর্থাৎ দুঃখের দিকে বা নরকের দিকে, একদম শো করে চলে গেল কার পাশ দিয়ে, ওই নাবিকের পাশ দিয়েই একদম দ্রুত চলে গেল। আচ্ছা, এরপরে কি বলতেছে দেখেন, আই ফেয়ার দি, আমি তোমাকে ভয় পাচ্ছি, আই ফিয়ার দি অ্যানশিয়েন্ট মেরিনার
ওহে প্রাচীন নাবিক। এবার কি কথা বলতেছে? এবার আমাদের উইডিং গেস্ট কথা বলতেছে। ইনভার্টেড কমা আছে, এই জন্য এই যে কমাটা আছে এখানে। আই ফিয়ার দি, আমি তোমাকে ভয় পাচ্ছি। অ্যানশিয়েন্ট মেরিনার, এ হে প্রাচীন নাবিক, আই ফিয়ার দাই স্কিনি হ্যান্ড, আমি তোমার যে কঙ্কালসার যে হাত, এটাকে আমি ভয় পাচ্ছি। কারণ ওই যে এতজন মারা গেছে, মানে কি, সে ভাবতেছে যে এই যে মেরিনার, সে হয়তো ভূত। এই জন্য সে ভয় পাচ্ছে যে তাহলে তো আমার সামনে ভূত দাঁড়ায় আছে, উইডিং গেস্ট মনে করতেছে, কিন্তু না, সে তো বেঁচে ছিল। এটা সে পরবর্তী একটু পরে ডিসক্লোজ করবে, বিষয়টা ক্লিয়ার করবে অ্যানশিয়েন্ট মেরিনার। আচ্ছা। অ্যান্ড দাও আর্ট লং অ্যান্ড ল্যাঙ্ক অ্যান্ড ব্রাউন, যে তুমি যে দীর্ঘ, এই যে কৃষ একটা অবস্থা, লং লম্বা, বাদামি বর্ণের, অ্যাস ইট রিপড সি স্যান্ড, যে ঠিক যেন সমুদ্রের যে তীরের যে খাঁজ কাটা বালুকারাশি, অর্থাৎ ল্যাঙ্ক মানে হচ্ছে লিকলিকে একটা লম্বা, এবং সমুদ্রের ঢেউ যেমন বালিতে আঁকা বাঁকা দাগ ফেলে, তো নাবিকের রোদে পোড়া চামড়া, ওই রকমই একটা দাগ, জরাজীর্ণ অবস্থা, মানে এগুলো দেখে এটা আরো আতঙ্কিত হয়ে পড়তেছে আমাদের যে উইডিং গেস্ট সে। আচ্ছা, এরপর কি বলতেছে? আই ফিয়ার দি, আমি তোমাকে কি করি, আমি তোমাকে ভয় পাই, ভয় পাচ্ছি। অ্যান্ড দাই গ্লিটারিং আইস, এবং তোমার এই যে জল জলে চোখ, আমি তোমার এই জল জলে চোখকে আমি ভয় পাচ্ছি। আচ্ছা। অ্যান্ড দাই স্কিনি হ্যান্ড সো ব্রাউন, এবং তোমার এই যে যে জরাজীর্ণ যে হাতটা, এটা ছিল কি, ব্রাউন, বাদামি রঙের। ফেয়ার নট, ভয় পেও না, ভয় পেও না, দা উইডিং গেস্ট, হে এই যে বিয়ের অতিথি, আমন্ত্রিত অতিথি, তুমি ভয় পেও না। দিস বডি ড্রপড নট ডাউন, এই যে শরীরটা, এটা মৃত্যুর কোলে ঢলে পড়েনি। এটা মৃত্যুর কোলে ঢলে পড়েনি, অর্থাৎ আমি এখনো মারা যাইনি। ভয় পেও না, আমাকে দেখে ভয় পাইও না, আমি যেহেতু আমি আমার হাত দেখে ভয় পাইও না, আমি কিন্তু মরি নাই। ওই 200 সেলর্সই মারা গেছে, আমি মরি নাই। অ্যালোন অ্যালোন অল অ্যালোন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোটেশন, এই লাইনগুলো, এই 4টা লাইন। হ্যাঁ, এটা মনে রাখেন। অ্যালোন অ্যালোন অল অ্যালোন, অল অ্যালোন, যে একা একা, একদমই একা। অ্যালোন অন এ হোয়াইট সি, যে সেই বিশাল সমুদ্রের মধ্যে আমি সম্পূর্ণ একা ছিলাম। অ্যান্ড নেভার এ সেন্ট টু পিটি অন, এবং কোন যে স্বর্গীয় দূত বা সাধু, মাই সোলস ইন অ্যাগনি, যে আমার আত্মা দয়া দেখায়নি, মানে আমার যে যে যন্ত্রণাময় যে আত্মা, কোনো স্বর্গীয় দূত বা সাধু আমার এই যে আত্মার ওপর বিন্দুমাত্র করুণা দেখালো না। অর্থাৎ নাবিক আধ্যাত্মিক পরিত্যক্ত একটা বোধ করতেছেন, তার মনে হচ্ছে যে ঈশ্বর কোনো পবিত্র শক্তি তার এই কষ্টের দিনে পাশে নেই, ঈশ্বরের কোনো পবিত্র শক্তি নেই, অর্থাৎ কোনো সেন্ট নাই, তিনি খুব দুঃখে কষ্টে একাই পড়ে গেছেন। এটাই হচ্ছে বিষয়। অল অ্যালোন ইন এ হোয়াইট সি, সম্পূর্ণ সমুদ্রে তিনি এখন কি হয়ে গেছেন, একা। এবার তার পানিশমেন্ট শুরু। পানিশমেন্ট তো জাস্ট গলা শুকাইছে, আরো পানিশমেন্ট শুরু, আরো চলবে। আচ্ছা। এরপর কি বলতেছে? দ্য মেনি মেন সো বিউটিফুল, যে কত মানুষ কত সুন্দর তারা, অর্থাৎ মৃত সহযাত্রীদের প্রতি নাবিকের এখন মায়া জন্মাচ্ছে, যে তারা না কত সুন্দর ছিল, কতই না ভালো ছিল, তারা সবাই মারা গেছে। দে অ্যান্ড দে অল ডেড ডিড লাই, এবং তারা অথচ তারা সবাই কত সুন্দর সুন্দর মানুষ, অথচ তারা সবাই কি হয়েছে, মৃত অবস্থায় ডেকের উপরে মরে পড়ে আছে। মানে হিসাব করেন, 200 সেলর্স প্রত্যেকে মৃত অবস্থায়, দপ করে পড়লো আর মরলো, সেই ডেকের উপরে আপনি একা আছেন 200, তাহলে কি একটা অবস্থা হবে? ওই রকমই ভয়ঙ্কর, রহস্যময়, ভয়ঙ্কর একটা অবস্থা এই আমাদের অ্যানশিয়েন্ট মেরিনার এখন ফেস করতেছে। আচ্ছা, এরপরে কি বলতেছে? অ্যান্ড এ থাউজেন্ড স্লিমি থিংস, এবং হাজারে হাজারে এই যে পিচ্ছিল প্রাণীরা, অর্থাৎ এই স্লিমি থিংস বলতে যে এখানে সমুদ্রের যে ঘৃণ্য জলজ প্রাণীদের তিনি বোঝাচ্ছেন, যাদের কিনা নাবিক অপছন্দ করতেন, মানে একটা জলজন্ত একটা প্রাণী, এরকম সমুদ্রের প্রাণী। লিভড অন অ্যান্ড সো ডিড আই, যে বেঁচে রইল এবং আমিও কি রইলাম, বেঁচে রইলাম। অর্থাৎ এখন নাবিক ঘৃণা ভরে যেসব কুৎসিত প্রাণীদের সাথে নিজেদেরকে তুলনা করতেছে, যে সমুদ্রে কিছু কুৎসিত প্রাণী থাকে, মানে সে এখনো পর্যন্ত সামুদ্রিক কোনো প্রাণী, প্রকৃতির কোনো প্রাণীর প্রতি দয়া তার এখনো পর্যন্ত জন্মায় নাই। সো এখনো পর্যন্ত ওই প্রাণীদেরকে কুৎসিত বলতেছে, সামুদ্রিক প্রাণীদেরকে, এবং সে তাদের লেভেলে এখন নিজেকে মানে আনতেছে, যে আমিও ওদের মতো, ওই কুৎসিত প্রাণীদের মতোই আমি এখন কুৎসিত একটা হয়ে গেছি, আমিও ওই রকমই অবস্থায় পড়ে গেছি। আচ্ছা। আই লুকড আপন দ্য রোটিং সি, আমি কি করলাম, আমি
পচে যাওয়া সমুদ্রের দিকে তাকাইলাম অ্যান্ড ড্রিউ মাই আইস অ্যাওয়ে, আর ড্রিউ মাই, যে আমি কি দৃষ্টি ফিরিয়ে নিলাম, মানে ঘৃণার ভরে দৃষ্টি ফিরিয়ে নিলাম। অর্থাৎ সমুদ্রের এই যে বিভৎস একটা রূপ, এটা তিনি আর সহ্য করতে পারলেন না, না পেরে তিনি চোখটা ফিরিয়ে নিলেন সমুদ্রের দিক থেকে। আই লুকড আপন রোটিং ডেক, আমি এই যে পচে যাওয়া যে ডেকের উপরে তাকাইলাম, অর্থাৎ এই যে জাহাজটা এখন কাঠগুলো প্রায় পচে গেছে, মানে যেন এটা পচতে শুরু করছে, এই ডেকের দিকে সে তাকাচ্ছে। অ্যান্ড দেয়ার দ্য ডেড ম্যান লে, এবং সেখানে শুয়ে আছে কি, এই যে সবাই মৃত সেলর্স, 200 সেলর্স, প্রত্যেকে নিথর দেহ সেখানে পড়ে রয়েছে, সবাই মৃত। এটা একাকিত্ব, ভয়ঙ্কর একাকিত্বকে প্রকাশ করে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এরপরে কি বলতেছে দেখেন, আই লুক টু হেভেন, আমি আকাশের দিকে তাকালাম। হেভেন বলতে স্বর্গের দিকে না, মানে বিষয়টা হচ্ছে এমন, আমরা যখন খুব দুঃখে কষ্টে থাকি মাঝে মধ্যে দীর্ঘশ্বাস নিই এইভাবে, নিয়ে আর কি করি আমরা, আকাশের দিকে তাকাই যে আল্লাহ, মানে এটা কিন্তু সওয়াবের কাজ, এই তাকানোটাও কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এটা পছন্দ করেন। যে আল্লাহ, আসলে বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করলে, মানে বান্দা যখন আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ তাআলা অনেক খুশি হন। হ্যাঁ, কিন্তু আমরা তো দুঃখ ছাড়া স্মরণ করি না। ঠিক তেমনি এই কাজটাই এই অ্যানশাইন্ট মেইনার করতেছে। আই লুকড টু হেভেন, আমি আকাশের দিকে তাকালাম, অর্থাৎ স্বর্গের দিকে তাকালাম, মানে আকাশের দিকে তাকালাম, অ্যান্ড ট্রাইড টু প্রে, এবং প্রার্থনা করার চেষ্টা করলাম। মানে একটা ভয়ঙ্কর তো অবস্থা, কারণ আল্লাহ ছাড়া তো বাঁচানোর কেউ নাই, বলে না যে আল্লাহ ছাড়া আর কেউ কোনো উপায় নাই, আল্লাহ যদি পারে দেয়ালে পিঠ থেকে গেছে, সোজা কথা, কারণ বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। বাট অর এভার এ প্রেয়ার হ্যাড গোস্ট, তো কিন্তু এই যে প্রার্থনা দিয়ে মুখ দিয়ে বের হওয়ার আগেই, হোস্ট মানে হচ্ছে প্রবল বেগে আর কি, মনে প্রাণ চেষ্টা করা, যে খুব চেষ্টা করতেছিল প্রার্থনা বের করার, এ উইকড হুইসপার কেম অ্যান্ড মেড, একটা ফিসফিস শব্দ ভেসে এলো এবং তা করে দিল, কি করে দিল, যে একটা অশুভ একটা বা শয়তানি একটা প্রভাব তার কাজ করতে লাগলো এবং প্রার্থনা করতে বাধা দিচ্ছিল। এটি তার যে মানে আধ্যাত্মিক সংকট সেটাকে প্রকাশ করতেছে, মানে আধ্যাত্মিক সংকটের চূড়ান্ত পর্যায়ে সে এখন রয়েছে। আচ্ছা, মাই হার্ট অ্যাজ ড্রাই অ্যাজ ডাস্ট, আমার হৃদয় কে ধুলোর মতো শুষ্ক, আমার হৃদয় ধুলোর মতো শুষ্ক, অর্থাৎ তার হৃদয়টা একদম শুকনা, এটা একদম মানে মরুভূমির মতো। বিষয়টা হচ্ছে এমন, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা যাকে চান তাকেই কি দেন, হেদায়েত দেন। কিছু কিছু মানুষের বলেন নাই আল্লাহ তাআলা যে আমি মানুষের হৃদয়ে মোহর মেরে দিয়েছি, কিছু কিছু মানুষ ওদের হাজার চাইলেও ওদের কি হয় না, ওদের হেদায়েত হয় না। ঠিক তেমনি এই জায়গার মানে সর্বোচ্চ লেভেল, তার হৃদয়টা ড্রাই, কিছু কিছু মানুষের হৃদয় পাথর, ওই যে মোহর লাগানো হয়ে গেছে। ঠিক তেমনি এই যে অ্যানশাইন্ট মেইনার, তার হৃদয়টা এইরকম ড্রাই অ্যাজ ডাস্ট, ধুলোর মতোই, একদম ধুলো ধুলো একটা অবস্থা, যেটা আর ফিরে আসা না এমন একটা অবস্থা, কঠিন পর্যায়ে। অর্থাৎ মানে আধ্যাত্মিক লেভেলে দেউলিয়া হওয়ার সর্বোচ্চ লেভেলে আছে হচ্ছে আমাদের এই অ্যানশিয়েন্ট মেইনার। এখন আই ক্লোজড মাই লিডস, যে আমি লিডস মানে চোখের পাতা, আমি চোখের পাতা বন্ধ করলাম, অ্যান্ড কিপড দেম ক্লোজ, এবং এটা বন্ধই রাখলাম। অ্যান্ড দ্য বলস লাইক পালসেস বিট, এবং আমার যে বলস বলতে কি চোখের মণি, এটা কি আমার নারীর স্পন্দন, পালসেস বিট মানে কাঁপছিল, নারীর স্পন্দনের মতো কাঁপছিল, অর্থাৎ চোখের মণিটাও কাঁপছিল ভেতরে। ফর দ্য স্কাই অ্যান্ড দ্য সি অ্যান্ড দ্য সি অ্যান্ড দ্য স্কাই, যে কারণ আকাশ আর সমুদ্র আর সমুদ্র আর আকাশ, এর মানে কি এখানে আকাশ আর সমুদ্র যে একঘেয়েমি বিশালতা এটাকে প্রকাশ করতেছে, মানে সে যেদিকে তাকাক আকাশ আর সমুদ্র, এছাড়া আর কিছুই নাই। এই জন্য এই জিনিসটা রিপিটেশন হয়েছে। হ্যাঁ, অ্যালিটারেশন এখানে এসছে যে ফর দ্য স্কাই দ্য সি অ্যান্ড দ্য সি অ্যান্ড দ্য স্কাই, যে চোখ মেললে খালি আকাশ আর সমুদ্র, আকাশ আর সমুদ্র, এর বাইরে তো আর কিছুই নাই। সব কিছুর মধ্যে এই বিশালতার মাঝে আমি একা। তো এইটাই মানে এখানে একঘেয়েমি, নিঃসঙ্গতা, লনলিনেস, আইসোলেশন প্রকাশ পাচ্ছে। আচ্ছা, এরপরে কি বলতেছে, লেডেড লাইক এ লোড অন মাই উইরি আই, যে আমার যে ক্লান্ত চোখের ওপর মৃত বোঝার মতো চেপে বসেছিল। অ্যান্ড দ্য ডেড ওয়ার অ্যাট মাই ফিট, এবং মৃতদেহগুলো পড়েছিল আমার পায়ের কাছে। অর্থাৎ এই যে চারিদিকে যে বিশালতা, এটা মুক্তি দেওয়ার বদলে তাকে শ্বাসরোধ করে মারতেছিল এই আমাদের যে অ্যানশিয়েন্ট মেইনার তাকে। এখানে প্রকৃতি তার জন্য একটা অভিশাপ বই নিয়ে আসছিল। আর এই যে ডেকের উপরে সে যখন চোখ বন্ধ করেন, তখন মৃত সহযাত্রীর যে উপস্থিতি তিনি তার পায়ের কাছে উপলব্ধি করেন। মানে কি করবেন, চোখ মেললে বিশাল সমুদ্র আর আকাশ, আর চোখ যখন বন্ধ করলেন পায়ের কাছে সবার ওই যে ডেড মৃতদেহ, এটা তিনি উপলব্ধি করতেছেন যে সব তো মরে পড়ে আছে। কি একটা অবস্থা, মানে উভয় সংকট,
খুলতেও পারে না, চোখ বন্ধ রাখতেও পারে না। আচ্ছা, এরপর কি আসতেছে? দ্য কোল্ড সোয়েট মেল্টেড ফ্রম দেয়ার লিভস, যে তাদের দেহ থেকে সেই শীতল ঘাম ঝরে পড়লো। অর্থাৎ মৃত্যুর মুহূর্তে নাবিকদের শরীরে যে ঘামটা ছিল সেটা প্রায় শুকিয়ে বা গলে গেল, এমন একটা অবস্থা। নর রোট নর রেগ ডিড দে, যে তারা পচেও গেল না, আবার তাদের কাছে কি হইলো না, দুর্গন্ধ ছড়ালো না। অর্থাৎ যারা যে অলৌকিকভাবে মরে গেল, যে নাবিকগুলো 200 সেলার্স, তারা মানে কিছুই হয়নি, তাদের দেহ ওইভাবে অক্ষত রয়ে গেছে। দ্য লুক উইথ হুইচ দে লুকড অ্যাট মি, তারা যে দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল, হ্যাড নেভার পাস্ট অ্যাওয়ে, তা কখনোই মুছে যায়নি। মানে কি, সে কখনোই এটা ভুলেনি। তাদের যে চাওনি, ও যে যেভাবে যেই স্পিডে তারা তারকে অতিক্রম করলো মৃত্যুর সময়, হ্যাঁ, যে তাদের ইয়েগুলো মানে সাই করে চলে গেল তার পাশ দিয়ে, এবং যে দৃষ্টিতে তারা ওই মৃত্যুর আগে এই অ্যানশিয়েন্ট মেইনার দিকে তাকিয়েছিল, এই চাহনিটা অ্যানশিয়েন্ট মেইনারও ভুলতে পারতেছে না। তার চোখের মধ্যে, মনের চোখে এটা একদম catch হয়ে আছে, কোনোভাবেই সে এটা ভুলতে পারতেছে না। চোখ বন্ধ করলেও এটা ভাসতেছে, তাদের চেহারা, তাদের মৃত্যু। অ্যান অরফান কার্সেস উড ড্র্যাগ টু হেল, যে একটা এতিমের অভিশাপ, অ্যান অরফান কার্সেস উড ড্র্যাগ টু হেল এ স্পিরিট ফ্রম দ্য হাই, যে একজন এতিমের অভিশাপ স্বর্গ থেকে যেমন পবিত্র আত্মাকে নরকে টেনে আনতে পারে। অর্থাৎ বিষয়টা হচ্ছে মানে মানে আগের বিশ্বাস বা লোক বিশ্বাস অনুযায়ী, মানে এই যে এতিম, অরফান, এর কার্সটা অনেক ভয়াবহ। হ্যাঁ, এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এতিম যারা, তাদের সাথে ভালো আচরণ করো, তাদের তাদের সাথে পিতৃতুল্য আচরণ করো, পিতার মতো আচরণ করো, কারণ তাদের বাবাও নাই, মাও নাই, তারা একদম এতিম। এদেরকে ভালোবাসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হয়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে খুশি হন। হ্যাঁ, তো এই যে, এবং তার যে অভিশাপ, এটা কিন্তু এরকমই, যে স্বর্গের কোন আত্মাকেও, পবিত্র আত্মাকে নরকে টেনে আনতে পারে, এতটা ভয়ঙ্কর অভিশাপ এমনটা। তো এই যে স্পিরিট ফ্রম অন হাই, অর্থাৎ স্বর্গের আত্মাকেও নিচে আনতে পারে। বাট কিন্তু মোর হরিবল দ্যান দ্যাট, এর থেকে আরো বেশি ভয়ানক, ইজ দ্য কার্স ইজ এ ডেড ম্যানস আই, যে সেই যে এর থেকে এর চেয়েও বেশি ভয়াবহ হলো সেই যে মৃত মানুষের চোখে সেই অভিশাপ। এই যে তারা যে অভিশাপ দিল, সেই অভিশাপটা এমন। 7 days 7 nights I saw the curse, 7 রাত 7 দিন, 7 দিন 7 রাত ধরে আমি এই কার্স দেখলাম। and yet I could not die, তবু আমি কি করলাম না, আমি মারা গেলাম না, আমি মারা গেলাম না। 7 days, 7 days, এটা একটা পবিত্র সংখ্যা। 7 দিন, এটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে 7 ডেজের। 7 ডেজ 7 নাইট কেন, এটাকে বলা হয় সাইকেল, একটা সাইকেল, মানে কমপ্লিট সাইকেল বলা হয় 7 ডেজকে। এর কারণ হচ্ছে যে এইটা এস্টিকোলিস ব্যবহার করছে 7 ডেজ এই কারণেই, যে আল্লাহ তাআলা পৃথিবীকে, মানে খ্রিস্টান বিলিফ অনুযায়ীও, বাইবেল অনুযায়ী 7 দিনে পৃথিবীকে সৃষ্টি করছে। অর্থাৎ এটা কমপ্লিট একটা সাইকেল উপস্থাপন করে। পাপের ক্ষেত্রেও 7 দিনের মাধ্যমে এই পাপটা মানে আপনার হচ্ছে যে হয়, মানে ক্ষমা হয়। আবার এটা আবার দিনটা, সপ্তাহে কিন্তু 7টা দিন থাকে, মানে 7 দিনটা হচ্ছে পবিত্র একটা সংখ্যা। হ্যাঁ, আবার এটা আরো ব্যাখ্যা আছে। আমরা যদি দিকে তাকাই, হিন্দু মিথোলজি অনুযায়ী তাকাই, হিন্দু ধর্ম বিলিফ অনুযায়ী, তাহলে আমরা দেখতে পাবো 7টা পাক হয় বিয়েতে। হ্যাঁ, তো 7টা পাকের মধ্যে 3টা পাক, যে 7টা পাকে 7টা শপথ নেওয়া হয়, তার মধ্যে 3টা পাকে কি হয়, 3টা পাকে পার্থিব শপথ থাকে, আর পরবর্তী 4টা পাকে কি থাকে, পরকালীন যে থাকে শপথ, সেটা থাকে। আবার হিন্দু বিলিফ অনুযায়ী আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে 7 জনম, মানুষের এক জনমে তার যে কর্মফল, এটা শেষ হয় না। তো মানে আত্মিক যে স্তরের উন্নতি, এটা হয় না। তো এই জন্য 7 বার তার জন্ম নিতে হয়। যদি এটা মানে খ্রিস্টান ধর্ম বিলিফ অনুযায়ী না, কিন্তু এটা আমি প্রত্যেকটা ধর্ম মিলায় বলতেছি আর কি। মানে প্রত্যেকটা ধর্মেই 7 ডেজ, 7 নাইটস, 7 দিন বা 7 সংখ্যাটা অনেক পবিত্র। হ্যাঁ, যার কারণে এখানে 7টা দিনের বিষয়টা উল্লেখ করছে, বিশেষ করে এই কারণে যে 7 দিন হচ্ছে একটা কমপ্লিট সাইকেলকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, কমপ্লিটনেসকে রিপ্রেজেন্ট করে। তো এই যে আমাদের যে অ্যানশিয়েন্ট মেইনার, তার যে সে যে ইয়েটা করলো, সে যে কার্স যে ভোগ করলো, পানিশমেন্ট যে ভোগ করলো, এটা কয়দিন ধরে, 7 ডেজ 7 নাইটস ধরে। হ্যাঁ, 7 দিন 7 রাত ধরে। এর মাধ্যমে এটাই মূলত ছিল। আচ্ছা, এরপরে কি বলতেছে,
দ্য মুভিং মুন ওয়েন্ট আপ দ্য স্কাই, যে এই যে মুভিং মুন, অর্থাৎ এই যে চলমান গতিশীল যে আকাশে যে চাঁদ, এটা কি হলো, ওয়েন্ট আপ দ্য স্কাই, উপরে উঠে এলো, অ্যান্ড নো হোয়ার ডিড অ্যাবাইড, এবং কোথাও এটা স্থির হয়ে থামলো না, অর্থাৎ চাঁদ নিজের মতো করে কক্ষপথে ভ্রমণ করতেছিল, চলতেছিল। সফটলি শি ওয়াজ গোয়িং আপ অ্যান্ড স্টার অর টু বিসাইড, সে শান্তভাবে তার উপরে উঠে আসছিল, এবং পাশে দুই দিক একটি নক্ষত্র। অর্থাৎ এই যে সফটলি, এই যে মানে সফটলি এই শব্দটা দ্বারা বোঝাচ্ছে যে চাঁদের যে যাত্রা, কোমলতা, এটা একটা মাধুর্য বোঝাচ্ছে। এই যে দৃশ্যটা, এটা জাহাজের যে পথ, অভিশপ্ত পরিবেশের একদম বিপরীত। চাঁদ এখন কি শান্তির প্রতীক, অর্থাৎ চাঁদ এখন ভালো হয়ে গেছে, চাঁদ এখন প্রকৃতি এখন ভালো, একটু ভালো হচ্ছে আস্তে আস্তে। প্রথমে চাঁদ দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ, তো চাঁদটা একটু ভালো হচ্ছে। আচ্ছা, এরপরে কি বলতেছে, হার বিমস, যে তার যে আলো, বিমোক্ট দ্য সালট্রি মেইন, যে সেই যে তপ্ত সমুদ্র, এটাকে উপহাস করতেছিল। অর্থাৎ সমুদ্রের যে গরম পানি বা পচা যে একটা অবস্থা, এটাকে এই যে শীতল ঠান্ডা সুন্দর যে চাঁদ, এটা মানে মুখ করতেছিল এমন একটা অবস্থা, দুইটা বিপরীত একটা অবস্থা। লাইক এপ্রিল হোয়ার ফ্রস্ট স্প্রিড, যেন কি এপ্রিল মাসের যে ভোরের যে কুয়াশা, এটা কুয়াশা তুষার জমে আছে এমন একটা অবস্থা, অর্থাৎ তুষার আসতেছে এমন একটা অবস্থা, চাঁদ নিয়ে আসতেছে। আচ্ছা, বাট হোয়ার দ্য শিপস হিউজ শ্যাডো লে, কিন্তু যেখানে জাহাজের সে বিশাল ছায়া পড়েছিল, অর্থাৎ চাঁদের আলো সবখানে পড়লেও জাহাজের নিচের অংশটি অন্ধকারে ঢাকা ছিল, এমনটা বোঝাচ্ছে। দ্য চার্মড ওয়াটার বার্নড অ্যাওয়ে এ স্টিল অ্যান্ড আইফুল রেড, সেই যে জাদুকরী যে পানি, চার্মড ওয়াটার, সবসময় কি জ্বলছিল এক স্থির এবং ভয়াবহ লাল রঙে। অর্থাৎ ছায়ার ভেতরে পানি পচে যাওয়ার কারণে ওই যে ছায়াটা জাহাজের নিচে, সেখান থেকে কি এক অদ্ভুত লাল আভা বের হচ্ছিল, যা অত্যন্ত ভীতিজনক ছিল। এখানে এই যে আইফুল একটা ওয়ার্ড ব্যবহার করছে, ভীতিজনক একটা অবস্থা ছিল। আচ্ছা, আইফুল রোড, ভীতিজনক লাল, এমন একটা অবস্থা ছিল। এরপরে কি বলতেছে দেখেন, বিয়ন্ড দ্য শ্যাডো অফ দ্য শিপ, অর্থাৎ এই যে জাহাজের ছায়ার ওপারে, আই ওয়াচ দ্য ওয়াটার স্নেক, আমি কি দেখলাম, জলসাপদের দেখলাম, অর্থাৎ সাপ, পানি যে সমুদ্রের যে সাপগুলো, সেগুলোকে দেখলো। দে মুভড ইন ট্র্যাকস অফ শাইনিং হোয়াইট, তারা কি উজ্জ্বল সাদা রেখা তৈরি করে চলাফেরা করতেছিল। অর্থাৎ সাপগুলো যখন পানিতে সাঁতার কাটতেছিল, তখন তাদের শরীরে চাঁদের আলো প্রতিফলন হয়ে একটা সাদা যে রেখা, এটা তৈরি করতেছিল। অ্যান্ড হোয়েন দে রিয়ার্ড, এবং যখন তারা ফোনা তুলছিল, দ্য এলফিশ লাইট, সেই মায়াবী লাইট কি, যে সে আলোটা, ফেল অফ ইন হোরি ফ্লেক্স, যে সেই মায়াবী যে আলো তুষারের কণার মতো এটা ঝরে পড়তেছিল। হোরি ফ্লেক্স মানে হচ্ছে আপনার তুষারের মায়ের মতো এমন একটা অবস্থা, ঝরে পড়তেছিল। তো এরপরে কি বলতেছে, হোয়াইল দ্য শ্যাডো উইথিন দ্য শ্যাডো অফ দ্য শিপ, অর্থাৎ এই যে জাহাজের যে ছায়ার ভেতরে, আই ওয়াচড দেয়ার রিচ অ্যাটায়ার, আমি তাদের যে গায়ের যে রংটা, সেই জিনিসটা আমি লক্ষ্য করলাম। ব্লু, গ্লসি গ্রিন অ্যান্ড ভেলভেট ব্ল্যাক, এই মনে রাখবেন, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবেন রংটা, যে তাদের রংটা কেমন ছিল, ব্লু, নীল, গ্লসি গ্রিন অ্যান্ড ভেলভেট ব্ল্যাক, অর্থাৎ তাদের রংটা ছিল হচ্ছে এমন। তো তারা ছিল হচ্ছে নীল চকচকে সবুজ, গ্লসি গ্রিন মানে হচ্ছে চকচকে সবুজ, অ্যান্ড ভেলভেট ব্ল্যাক মানে কি, মখমলের মতো কালো, অর্থাৎ গায়ের রং, সাপের গায়ের রং প্রকাশ করতেছে। অর্থাৎ সাপের গায়ের রং কেমন ছিল, এমন মনে রাখেন। আচ্ছা, দ্য কয়েল অ্যান্ড সোয়েম অ্যান্ড এভরি ট্র্যাক ওয়াজ এ ফ্ল্যাশ অফ গোল্ডেন ফায়ার, যে তারা যে কুণ্ডলি পাখি যে সাঁতার কাটতেছিল, আর প্রতিটি যে চলার পথ, তাদের যে চলার পথ ছিল, এটা সোনালী আগুনের ঝলকানির মতো ছিল। অর্থাৎ পচা সমুদ্রের ভেতরে এই যে সাপগুলো যখন নাবিকের চোখে একটা সৌন্দর্যের যে একটা আধার হয়ে উঠছিল, খুব সুন্দর একটা দৃশ্য দিচ্ছিল। এটি তার যে নাবিকের যে মনে যে একটা পরিবর্তনের যে সংকেত, এটা মূলত দিচ্ছে যে না, নাবিক আস্তে আস্তে এখন ভালো লাগতেছে সমুদ্রের পানি। দেখেন, আগে কিন্তু তার ভালো লাগতেছিল না, সে সমুদ্রের ওইটাকে খারাপ বেস্ট হিসেবে উপস্থাপন করতেছিল, কিন্তু এখন ভালো লাগতেছে সমুদ্রের ওই সাপগুলোকে, সামুদ্রিক সাপগুলোকে। এই জন্য অর্থাৎ তার হৃদয় যে পরিবর্তন, এই জিনিসটা আস্তে আস্তে হচ্ছে, এমনটা মেসেজ দিচ্ছে। ও হ্যাপি লিভিং থিংস নো টাং, অর্থাৎ হে সুখী জীবন্ত প্রাণীরা,
যে কোনো জিহ্বাই বা ভাষা, অর্থাৎ এই সাপগুলোর যে নাবিক আগে কি করছে, স্লিমি থিংস বলছে, অর্থাৎ ঘৃণা করতো, কিন্তু এখন তাদেরকে সে বলতেছে হ্যাপি লিভিং থিংস, মানে কি ভালো সুখী আত্মা হিসেবে উপস্থাপন করতেছে। তো প্রকৃতির প্রতি তার দৃষ্টিভঙ্গি এখন কি হয়ে গেছে, বদলে গেছে। এইটাই হচ্ছে মূল জায়গা, যে এখন সে প্রকৃতিকে দেখতেছে, ভালো লাগতেছে, আশীর্বাদ করবে সে সামনে। আচ্ছা, দেয়ার বিউটি মাইট ডিক্লেয়ার, তাদের সৌন্দর্য বর্ণনা করতে পারবে না, অর্থাৎ নাবিক প্রকৃতির যে ক্ষুদ্রতম সৃষ্টির একটা অসামান্য ক্ষুদ্রতম সৃষ্টির মধ্যে অসামান্য সৌন্দর্য খুঁজে পাইছে, যার কারণে সে এটা ভাষায় কি করতে পারতেছে না, বর্ণনা করতে পারতেছে না। এ স্প্রিং অফ লাভ গুস্ট ফ্রম মাই হার্ট, যে আমার হৃদয় থেকে ভালোবাসার একটা স্প্রিং অফ লাভ, মানে কি ঝর্ণা প্রবাহিত হইল, মানে একটা ভালোবাসা থেকে হৃদয় থেকে ভালোবাসা উপচে পড়তেছে, এমন ওই কার প্রতি, সাপের প্রতি, সি স্নেকদের প্রতি। অ্যান্ড আই ব্লেসড দেম আনওয়্যার, এবং আমি মানে নিজের অজান্তেই তাদেরকে আশীর্বাদ করে ফেললাম, অর্থাৎ সে মানে তাদেরকে দেখে নিজের সন্তানের মতো, প্রকৃতির একটা সন্তানের মতো তাদেরকে আশীর্বাদ করলো, মানে এতে করে তার যে ভিতর যে অনুশোচনা এইটা প্রকাশ পাচ্ছে। সাচ মাই কাইন্ড সেন্ট টুক পিটি অন মি, যে নিশ্চয়ই আমার যে দয়ালু যে স্বর্গীয় যে দূত আমার উপর করুণা করলেন। অ্যান্ড আই ব্লেসড দেম আনওয়্যার, এবং আমি নিজে অজান্তেই তাদের কি করলাম, আশীর্বাদ করলাম। কাদের আশীর্বাদ করলো, ওই সি স্নেকদেরকে আশীর্বাদ করলো। আচ্ছা, এরপরে কি বলতেছে, সেলফ সেম মোমেন্ট আই কুড প্রে, তো ঠিক সেই মুহূর্তে আমি প্রার্থনা করতে পারলাম, অ্যান্ড ফ্রম মাই নেক সো ফ্রি, এবং আমার ঘাট থেকে একদম মুক্ত হয়ে গেল। দ্য অ্যালবার্টাস ফেল অফ অ্যান্ড স্যাঙ্ক লাইক লেড ইন দ্য সি, দ্য অ্যালবার্টাস ফেল অফ, অর্থাৎ অ্যালবার্টাস পাখিটা পড়ে গেল, অ্যালবার্টাস পাখিটা পড়ে গেল, অ্যালবার্টাসটি পড়ে গেল, অ্যান্ড স্যাঙ্ক, এবং এটা ডুবে গেল, লাইক লেড ইন দ্য সি, অর্থাৎ সমুদ্রের সীসার মতো, অর্থাৎ একটা ভারী একটা বস্তুর মতো মনে হলো, যে সীসার মতোই এই অ্যালবার্টাসটা নাবিকের গলা থেকে পড়ে গেল এবং হচ্ছে সমুদ্রে ডুবে গেল, এমন একটা অবস্থা তৈরি হইল। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত কিন্তু অ্যালবার্টাস তার গলাতেই ঝুলে ছিল, যেটা কিনা ওই নাবিকেরা কি করে দিছিল, ঝুলায় দিছিল এই ক্রাইমের পানিশমেন্ট হিসেবে, যে তুমি এই অকর্ম করছো, এটাই হচ্ছে তোমার শাস্তি। আচ্ছা, এরপরে কি বলতেছে, ওহ স্লিপ, হে নিদ্রা, ইট ইজ এ জেন্টল থিং, এটা একটা অনেক মানে কোমল একটা জিনিস, শান্ত জিনিস। অর্থাৎ দেখেন পৃথিবীতে মানে ঈশ্বর কর্তৃক পাঠানো কয়েকটা জিনিস আছে, হ্যাঁ, মানে খুব যেগুলো ছাড়া কোনো সময় আমরা টিকে থাকতে পারবো না, তার মধ্যে ঘুম একটা। আপনি যদি 3-4 দিন যদি না ঘুমান, আপনার মেজাজ খিটখিটে হয়ে যাবে, আপনি পাগল হয়ে যাবেন। 7 দিন না ঘুমালে আর তারপরে হয়তো পাগলই হয়ে যাবেন, অনেকটা অবস্থা তৈরি হবে। অক্সিজেন যদি না থাকে 1 সেকেন্ডের জন্য, আপনি ঠাস ঠাস করে সব মানুষ শেষ, মারা যাবে। তো এগুলো আসলে ঈশ্বরের, আমরা আল্লাহ তাআলার আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, হ্যাঁ। তো দেখেন এই যে স্লিপ, এটা একটা জেন্টাল থিং হিসেবে এখন সে বর্ণনা করতেছে, একটা শান্ত কোমল জিনিস হিসেবে। আচ্ছা, বিলাভড ফ্রম পোল টু পোল, এটা মেরু থেকে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সবার কাছে এটা অত্যন্ত প্রিয়, প্রত্যেকটা মানুষের কাছে প্রিয়, ঘুম তো অবশ্যই প্রিয়। টু ম্যারি কুইন দ্য প্রেইজ বি গিভেন, এই যে মেরি কুইন মানে কি, যে মেরি যিশু মাতা প্রশংসা জানাই, তার প্রশংসা জানাচ্ছে। আনশাইন্ট মাইনার, শি সেন্ট দ্য জেন্টাল স্লিপ ফ্রম হেভেন, সে এই যে নম্র যে ঘুম এটাকে স্বর্গ থেকে পাঠাইছে। অর্থাৎ এই যে আমাদের যে অ্যানশাইন্ট মেরিনার, অ্যানশাইন্ট মেরিনার মনে করতেছে যে এই যে ঘুমটা, এটা ঈশ্বরের কাছ থেকে তার কাছে এসেছে, হ্যাঁ, বা এটা পাঠাইছে কে, ওই যে কুইন ম্যারি, অর্থাৎ বারবার কিন্তু যীশু খ্রিস্টের মা, সে পাঠাইছে। সে মূলত পাঠাইছে যাতে করে সে এই অ্যানশাইন্ট মেরিনার অন্তত মানে একটু ঘুমাইতে পারে। এই জন্য তার প্রেস করতেছে, তার প্রশংসা করতেছে, তার কৃতজ্ঞতা প্রকাশ করতেছে। এই জন্য বলতেছে যে শি সেন্ট দ্য জেন্টেল স্লিপ ফ্রম হেভেন, সে স্বর্গ থেকে আমার কাছে এই নম্র ঘুমটা পাঠিয়েছে। দ্যাট স্লিড ইনটু মাই সোল, যা কিনা আমার আত্মার গভীরে প্রবেশ করলো, অর্থাৎ ঘুমটা তার হৃদয়ে প্রবেশ করলো, আত্মার ভিতরে প্রবেশ করে ফেললো। কবিতার ভিতরে এখন আত্মিক একটা ফিলিংস চলে আসছে। তো এরপর কি বলতেছে, দ্য সিলিং বাকেটস অন দ্য ডেক, অর্থাৎ যে এই যে ডেকের উপরে থাকা যে বাকেট মানে বালতি, যে তুচ্ছ বালতি গুলো, দ্যাট হ্যাড সো লং রিমেইনড, যা কিনা দীর্ঘদিন ধরেই, অনেকদিন ধরে এখানে পড়েছিল। আই ড্রিমড দ্যাট দে আর ফিল্ড উইথ ডিউ, আমি স্বপ্ন দেখলাম যে এগুলো কি ডিউ দিয়ে, অর্থাৎ শিশির দিয়ে ভরে গেছে।
অ্যান্ড হোয়েন আই অ্যাওয়েক, এবং আমি যখন জেগে উঠলাম, ইট রেইনড, তখন কি হচ্ছিল, সত্যিই বৃষ্টি পড়ছিল। অর্থাৎ অ্যানশিয়েন্ট মেয়েরা কল্পনা করতে পারতেছে না যে তিনি স্বপ্ন দেখছেন যে আহ, যে ডিউ, অর্থাৎ এই যে বালতিগুলো যেগুলো অযথাই পড়েছিল ডেকের উপরে, এগুলো ডিউয়ে অর্থাৎ শিশিরে ভরে গেছে, অর্থাৎ পানি সেগুলো পান করা যাবে এমন একটা অবস্থা। কিন্তু যখন সে জেগে উঠলো ঘুম থেকে, তখন দেখলো সত্যি বৃষ্টি হচ্ছে, অর্থাৎ সে এখন পানিটা অন্তত খাইতে পারবে। আচ্ছা, এরপরে কি বলতেছে, মাই লিপস ওয়েট, আমার যে লিপসটা এটা ছিল ভেজা, মাই থ্রট কোল্ড, আমার গলা ছিল একদম শীতল হয়ে আসছিল, মাই গার্মেন্টস অল ড্যাঙ্ক, যে আমার যে পরিধেয় যে পোশাকগুলো এগুলো সব ভিজে একদম স্যাঁতসেঁতে হয়ে গিয়েছিল। এমন একটা বোঝাচ্ছে। শিওর, অবশ্যই, আই হ্যাড ড্রাঙ্কেন ইন মাই ড্রিম, হয়তো অবশ্যই আমি স্বপ্নের মধ্যে কি পানি পান করছি এমন মনে করতেছে। স্বপ্নের মধ্যে সে হয়তো ওই শরীরের যে অনুভবটা করছে, পানি অনুভব করছে, তার শরীরটা পানি পান করছে এমন, প্রত্যেকটা লোমকূপের গোড়ায় গোড়ায় দিয়ে পানি ঢুকছে। অ্যান্ড স্টিল মাই বডি ড্রাঙ্ক, এবং এখনো পর্যন্ত আমার শরীর কি করতেছে, পানি পান করতেছে। দেখেন, মানুষের শরীরও কিন্তু পানি পান করে, লোমকূপের গোড়া গোড়া দিয়ে কিন্তু পানি ঢুকে আমাদের শরীরে। হ্যাঁ, তো এই জিনিসটা মানে প্রকাশ করতেছে অ্যানশিয়েন্ট মেনিয়ার এখানে, যে তার যে স্টিল মাই বডি ড্রাঙ্ক, আমার শরীর এখনো পর্যন্ত পানি পান করতেছে। আচ্ছা, এরপরে কি বলতেছে, আই মুভড অ্যান্ড কুড নট ফিল মাই লিম্বস, আমি নড়াচড়া করলাম কিন্তু আমার যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলো কি করতে পারতেছিলাম না, অনুভব করতে পারতেছিলাম না। অর্থাৎ অবশ্য একটা অবস্থা, মানে সে মানে ইয়ে করতেছে, নড়াচড়া করতেছে কিছু, কিন্তু ফুলফিল একদম পুরোপুরি সে অনুভব করতে পারতেছে না নিজের শরীরটাকে। আই ওয়াজ সো লাইট অলমোস্ট, আমি একদম হালকা বোধ করছিলাম প্রায়। অর্থাৎ তার শরীরের যে জড়তা এটা কেটে গিয়ে বর্তমানে সে একটা সজীবতা অনুভব করতেছে মোটামুটি। আই থট দ্যাট আই হ্যাড ডাইড ইন স্লিপ, আমার মনে হইল যে আমি ঘুমের মধ্যে মারা গেছি। অ্যান্ড ওয়াজ এ ব্লেসড ঘোস্ট, এবং আমি এখন একটা আশীর্বাদ পুরুষটা একটা প্রেতাত্মা। মানে সে বুঝতে, সে এটা মনে করতেছে, সে এটা বিশ্বাস করতে পারতেছে না যে আমি এখন জীবিত আছি। হ্যাঁ, সে অ্যানশিয়েন্ট মেইনার মনে করতেছে সে মারা গেছে। এবং এই জন্য নিজেকে বলতে, তবে তখন যখন বৃষ্টি হচ্ছে তার শরীরটা পানি নিচ্ছে, তখন মনে হচ্ছে তখনও সে মনে করতেছে মনে আর্থিক দিক থেকে সে মারা গেছে, কিন্তু সে হচ্ছে একটা ব্লেসড ঘোস্ট, যে যার শরীর কিনা এখন পানি পান করতেছে, যে এখন পানি পান করতে পারতেছে এমন। আচ্ছা, অ্যান্ড সুন আই হার্ড এ রোয়ারিং উইন্ড, এবং শীঘ্রই আমি বাতাসের গর্জন শুনতে পেলাম। ইট ডিড নট কাম নিয়ার, এটা কি, ইট ডিড নট, এটা মানে জাহাজের কাছে এলো না। অর্থাৎ এই যে কোনো বাতাস, এটি আসলে কোনো বাতাস ছিল না, এটা নাবিকের একটা আওয়াজ শুনতে পেলেও মানে গায়ে কোনো বাতাস সে অনুভব করছিল না। তো যা অনেক রহস্যময় ছিল, মানে বিষয়টা হচ্ছে বাতাসটা ছিল না। সে একটা গর্জন শুনতে পাইছিল কোনো কিছুর, হয়তো নিস্তব্ধতা ভেঙে প্রকৃতি তার চাঞ্চল্য রূপ সে শুরু করবে এমন একটা, প্রকৃতির যে একটা যে রূপ চঞ্চল রূপ সেটা হয়তো শুরু করবে, যার কারণে সে একটা রয়ারিং শুনলো, কিন্তু কোনো বাতাস তার গায়ে আসলে লাগে নাই। আচ্ছা, বাট উইথ ইট সাউন্ডস ইট শুক দ্য শেলস, কিন্তু এই শব্দে জাহাজের যে পালগুলো এগুলো কাঁপতে শুরু করলো। দ্যাট ওয়ার সো থিন অ্যান্ড সিয়ার, যা ছিল একদম পাতলা এবং জরাজীর্ণ একটা অবস্থা। অর্থাৎ সিয়ার মানে হচ্ছে শুকনো বা ম্লান হয়ে যাওয়া এমন। তো সেই যে জরাজীর্ণ যে পালগুলো সেগুলো বাতাসে উঠতে শুরু করা মনে হলো, যে এটা আবারও জাহাজে যাত্রা আবার শুরু করতে যাচ্ছে, মানে একটা নড়া দিল আর কি পালগুলো, এমন একটা অবস্থা। দ্য আপার এয়ার বার্স্ট ইন্টু লাইফ, যে এই যে আপার এয়ার, তো কি বলতেছে যে আপার এয়ার বার্স্ট ইন্টু লাইফ, যে এই যে উপরে যে মানে মানে বাতাস, হ্যাঁ, এটা বা আকাশ, এটা মনে হলো প্রাণ ফিরে পাইলো, উপরের বাতাসগুলো মনে হলো প্রাণ ফিরে পাইলো, অর্থাৎ মানে প্রকৃতি মনে হলো একটা প্রাণ চলে আসলো উপরের দিকে, আকাশের দিকে। অ্যান্ড 100 ফায়ার ফ্ল্যাক্স শেন, এবং শত শত আগুনের যে পতাকার মতো আভা বিদ্যুৎ, অর্থাৎ ফায়ার ফ্ল্যাক্স বলতে মানে আকাশে বিদ্যুতের যে ঝলকানি সেটা দেখাচ্ছে, যা কিনা দেখতে পতাকার মতো মনে হচ্ছিল, যে এগুলো মনে হচ্ছিল যে শো করতেছে। টু অ্যান্ড ফ্রো, এদিক ওদিক, দে আর হরিড অ্যাবাউট, তারা ছুটে চলতেছিল টু অ্যান্ড ফ্রো, এদিক ওদিক, অ্যান্ড ইন অ্যান্ড আউট, মানে ভেতরে এবং বাইরে। অর্থাৎ আলো সে সময় কি করতেছিল, বিশৃঙ্খল খেলাধুলা করতেছিল, চলচল করতেছিল, মানে প্রকৃতি একটা চঞ্চল অবস্থায় ফিরে আসতেছে। প্রকৃতি চঞ্চল অবস্থায় ফিরে আসতেছে। আচ্ছা, এরপরে কি বলতেছে, দ্য ওয়েন স্টার ডান্সড বিটুইন
অর্থাৎ ওয়েন স্টার মানে কি, ফ্যাকাশে তারাগুলো তাদের মাঝখানে নাচছিল, অর্থাৎ মনে হচ্ছিল ওয়েন মানে কি ম্লান বা রক্তশূন্য এমন একটা অবস্থা। তো বিদ্যুতের এই যে প্রখর আলোয় তারাগুলোকে তখন ম্লান দেখাচ্ছিল, একদম নিষ্প্রভ, মিটিমিটি করে জ্বলা। এবং মেঘের আড়ালের এই তারাগুলো প্রায় ঢাকা পড়েছিল, তা আস্তে আস্তে বেরিয়ে আসতেছিল, যাকে মনে হচ্ছিল যে তারাগুলো নাচতেছিল। অর্থাৎ মেঘ থেকে তারাগুলো বেরিয়ে আসার কারণে মনে হচ্ছিল তারাগুলো একটু দেখা যাচ্ছিল, নাচতেছিল, মিটমিট করে জ্বলতেছিল, এমন একটা অবস্থা। আচ্ছা, এরপরে পরবর্তীতে কি বলতেছে? আচ্ছা, আর অল্প একটু পরে শেষ করে দিব আজকে, আর বেশি বলাবো না। তো এরপরে কি বলতেছে দেখেন, অ্যান্ড দ্য কামিং উইন্ড ডিড রয়ার মোর অ্যান্ড লাউড। এবং এই যে আগন্তুক, হ্যাঁ, অ্যান্ড দ্য কামিং উইন্ড, অর্থাৎ এই যে মানে আগন্তুক যে বাতাসটা, ডিড রয়ার মোর লাউড, আরো জোরালো হয়ে উঠলো, বাতাসটা আরো বেশি ক্রমেই জোরালো হয়ে উঠতেছে। অ্যান্ড দ্য শেলস ডিড শাইন লাইক সেজ, অর্থাৎ এবং পালের যে কাপড়গুলো, এগুলো খড়খড় ঘাসের মতো দীর্ঘশ্বাস ফেলতেছিল, একটা ঘাসের মতো। কারণ এই যে বলছে শাই লাইক শেজ মানে কি শুকনো খড়ের মতো খসখস শব্দ এটা করতেছিল ওই পালটা বাতাসে। অ্যান্ড দ্য রেইন poured ডাউন ফ্রম দ্য ব্ল্যাক ক্লাউড। এবং এই যে কালো মেঘ থেকে প্রবল বৃষ্টি নামলো, অর্থাৎ পুরো আকাশ নয়, বরং একটি নির্দিষ্ট একটা অংশ থেকে, মেঘের একটা নির্দিষ্ট অংশ থেকে মুষলধারে একটা বৃষ্টি পড়ার একটা অবস্থা তৈরি হলো। প্রকৃতির এই যে অস্বাভাবিক রূপকে এটা ফুটিয়ে তুলতেছে, যে এইখানে প্রকৃতি মানে ভালো হচ্ছে, বাট এটাও রহস্যময়, এটা ভৌতিক, এটা অস্বাভাবিক। দ্য মুন ওয়াজ অ্যাট ইটস এজ, যে চাঁদ ছিল কি সেই মেঘের একদম এডস মানে কি কিনারে। তো অন্ধকারের মাঝে কি যে চাঁদের আলো একটা নাটকীয় একটা দৃশ্য সৃষ্টি করতেছিল, চাঁদও ছিল একদম কিনারে। আচ্ছা, এরপরে কি বলতেছে, দ্য থিক ব্ল্যাক ক্লাউড ওয়াজ ক্লেপ্ট অ্যান্ড স্টিল। আচ্ছা, এই যে দ্য থিক ব্ল্যাক ক্লাউড ওয়াজ ক্লেপ্ট অ্যান্ড স্টিল, এই যে স্টিল দ্য মুন ওয়াজ অ্যাট ইটস সাইড, যে সেই যে ঘন কালো মেঘটি এটা চিটে দুই ভাগ হয়ে গেল, যে ক্লেপ্ট অ্যান্ড স্টিল। এবং চাঁদ তখন এর পাশেই ছিল, চাঁদও ছিল তখন কি দ্য মুন ওয়াজ অ্যাট সাইড, অর্থাৎ মেঘটা মনে হলো দুই খণ্ডিত হয়ে গেল এবং চাঁদ তার পাশেই ছিল। লাইক ওয়াটার্স শুট ফ্রম সাম হাই ক্রেজ, যেন কি উঁচু পাহাড়ের চূড়া থেকে প্রবল বেগে পানি পড়তেছে, আছড়ে পড়তেছে, এমন একটা অবস্থা। দ্য লাইটিং ফেল উইথ নেভার এ জ্যাগ, এ রিভার স্টেপস অ্যান্ড ওয়াইড, যে বিদ্যুৎ কোনো আঁকাবাঁকা সেই গতি ছাড়াই সরাসরি নিচে নেমে এলো, যেন এক খাড়া ও প্রশস্ত একটা নদী। অর্থাৎ এই যে সাধারণ যে বিদ্যুৎ তো আঁকাবাঁকা পথই ধরে, কিন্তু এখানে সোজা তা থেকে নেমে আসতেছিল, যা প্রমাণ করতেছে যে এটি সাধারণ কোনো প্রাকৃতিক ঘটনা নয়। এটা অবশ্যই ভালো কিছু হচ্ছে, জাহাজটাকে এখন সামনের দিকে টেনে নিয়ে যাবে, বাট এটা অবশ্যই ভয়ঙ্কর সুন্দর, হ্যাঁ, ভয়ঙ্কর সুন্দর। আচ্ছা, দ্য লাউড উইন্ড নেভার রিচ দ্য শিপ, যে এই যে প্রবল যে বাতাস সেটা কখনোই জাহাজের কাছে পৌঁছায়নি। ইয়েট নাও দ্য শিপ মুভড অন, তবুও জাহাজটা সামনের দিকে এগিয়ে চললো, জাহাজটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বেনাথ দ্য লাইটেনিং অ্যান্ড দ্য মুন, এই যে বিদ্যুতের যে ঝলকানি এবং চাঁদের আলোর নিচে, অর্থাৎ এই যে রহস্যময় যে আলো এক ভয়ঙ্কর দৃশ্য একটা উন্মোচিত করতেছে। দ্য ডেড ম্যান গ্রেভ এ গ্রোন, এবং মৃত মানুষগুলো একটা গ্রোন মানে কি যন্ত্রণায় একটা যে আর্তনাদ করে উঠলো। অর্থাৎ 200 জন যে মৃত যে নাবিক ছিল, এদের এতক্ষণ পর্যন্ত তাদের দেহ কোথায় ছিল? ওই ডেকের উপরে নিথর ভাবে পড়েছিল, পচেওনি, কিছু হয়নি, গলেওনি। তারা একসাথে কি করে উঠলো এখন, মানে গ্রোন মানে একটু আর্তনাদ করে উঠলো, এবং তাদের শরীরে মনে হলো যে আস্তে আস্তে যে স্পন্দন এটা ফিরে আসতেছে। এটা একটা অনেক ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হলো, যে হঠাৎ করে এই যে যত যে ছিল আমাদের যে অ্যানশিয়েন্ট মেইনের সাথে যে 200 সেলার্স, তারা ওই সময় কি হয়ে গেল, জেগে উঠলো। তারাও এখন মানে একটা গ্রোন দিল যে তারা এখন আস্তে আস্তে যে জেগে উঠবে, এই মেসেজটা তারা দিল। যদিও তারা মৃত ছিল, কিন্তু তারা হঠাৎ করে মনে হলো তাদের দেহে হৃদয় স্পন্দন চলে আসছে, তারা জেগে উঠতেছে, তারা হয়তো আবার জীবিত হবে, এমন একটা মেসেজ এসটি গোল্ডিজ এখানে দিচ্ছেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, বাকিটা আগামীকাল ছেড়ে দেবো ইনশাল্লাহ। তো বলেন, আজকের ক্লাস কি ক্লিয়ার হয়েছে সবকিছু?
জি স্যার। জি ভাইয়া, কাজটা অনেক 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 ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বরং শেষ হয়েছে কেন এই জন্য মনটা খারাপ লাগছে। আহ, এই আগামীকাল শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ, আসলে এত লেন্দি করলে আবার বিরক্ত লাগবে। হ্যাঁ, এত লেন্দিতে আবার একটু বিরক্ত কাজ করে। কারণ কারণ ওই যে তখন হয়ে যাবে কি, যে বোরিং সুন্দর, হ্যাঁ মানে সুন্দর বাট ওইটা আবার হয়ে যাবে বোরিং, হ্যাঁ ঘেয়েমি। তো এই জন্য একটা ক্লাসের লেন্থ একটা মডারেট পর্যায়ে থাকা উচিত, যাতে করে আপনাদেরও দেখতে ভালো লাগে, বা পরবর্তীতে যারা ভর্তি হচ্ছে বা এখন যারা ভর্তি হয়ে রেগুলার ক্লাসগুলো দেখতেছে তাদের জন্য যেন এগুলো একটা মানে ওই লেন্থে থাকে। তো এই জন্য মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিট সর্বোচ্চ এটাই রাখা যায়, এর বেশি আসলে করাটা উচিত না। আগামীকাল ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে। আহ ঠিক আছে, পরীক্ষা দিয়েছেন সবাই এখানে যারা আছেন? না ভাইয়া, এখনো দেই নাই, 12টার আগে দেব। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কিন্তু সময় দেওয়া আছে, এর মধ্যে পরীক্ষাটা দিয়ে দিয়েন। হ্যাঁ, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কিন্তু সময় দেওয়া আছে। বারবার বলে দিচ্ছি, এর মধ্যে কিন্তু পরীক্ষাটা দিয়ে দিতে হবে, এর বেশি আর সময় বাড়ানো যাবে না। আর আগামীকাল আপনাদেরকে আমি পিডিএফটা দিয়ে দিব। হ্যাঁ, আগামীকাল এই পিডিএফটা দিয়ে দেবো সম্পূর্ণটাই, ক্লাসের আগেই পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এই দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেইনারের উপরে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই রাখি। ভাইয়া, এটার এক্সাম কবে হবে? এটার এক্সাম হবে আপনাদের মোটামুটি 29 তারিখে যদি হয়, তাহলে 30, 31, 1, 2 তারিখে। এটার পরীক্ষাটা হবে 2 তারিখের দিকে দেবো। হ্যাঁ, স্যার আচ্ছা ঠিক। একটা কথা আছে স্যার, এই যে কয়টা টপিক পড়ানো হইলো এই মাসে, হ্যাঁ, হ্যাঁ, স্যার এই 3-4টা মিলিয়ে একটা পরীক্ষা নেওয়া যায় না স্যার? হ্যাঁ 3-4টা মিলায় আপনারা যদি দেন তাহলে 31 তারিখে একটা পরীক্ষা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। দিবেন সবাই? একটু ভালো হইতো স্যার, হইতো আমাদের। আচ্ছা, আগে আগে কালকের পরীক্ষাটা দেন। হ্যাঁ, কালকের পরীক্ষাটা দেন, সরি মানে কালকে পর্যন্ত পরীক্ষাটা দেন ওরসতের উপরে। তারপরে যে 3টা পরীক্ষা হয়েছে, যে 3টা টপিকের উপরে, হ্যামলেট, গালিভার্স ট্রাভেলস আর ওরসত, এই 3টার উপরে একটা মান্থলি একটা টেস্ট, একটা দিয়ে দিবনি 31 তারিখের দিকে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে এখানেই রাখি, ইনশাল্লাহ আবারও আগামীকাল দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম।